ঈশিতার কাটকাট জবাব। ঐশীর মুখের হাসি মিলিয়ে যায় ঈশিতার এমন ব্যবহারে, তো বসে বলে, তুমি মনে হয় একটু ব্যস্ত ছিলে, আমি বোধহয় তোমায় ডিস্টার্ব করে ফেললাম। ঈশিতা কোনো কথা বলে না। ঐশী একটু পর বলে, আগামীকাল আয়ুষ ভাইয়ার জন্মদিন, এটা জানো তো? হ্যাঁ। আমি ভাবছিলাম আমরা দুজন মিলে যদি কোনো প্ল্যান করি তাহলে ভালো হয়। কেন? আপনার আয়ুষ ভাইয়া কি ছোট বাচ্চা যে তার জন্মদিন ঘটা করে পালন করতে হবে বা কোনো সারপ্রাইজ দিতে হবে? আমার এসব ঢং একদম পছন্দ নয়। আপনার যদি কিছু করার থাকে নিজে থেকে করুন, আমাকে একদম এসবের মধ্যে জড়াবেন না। সামনে আমার পরীক্ষা, আমার কাছে এখন এসব করার মতো এত ফালতু সময় নেই। ঐশীর মুখটা এবার একদম ফ্যাকাশে হয়ে যায়। সে আর সইতে না পেরে বলে, কথাগুলো ভালোভাবে বলা যেত ভাবি। তুমি আমার সম্পর্কে আমার বড় হলেও বয়সে কিন্তু 4-5 বছরের ছোটই হবে, তাই একটু ভদ্রতা তো আশা করতেই পারি, তাই না? ঈশিতা কোনো কথা বলে না। আর কথা বলতেও তার বিরক্ত লাগছিল। ঐশী আর অপেক্ষা না করে চলে যায় সেই স্থান থেকে। আয়ুষের জন্মদিনে যখন ঈশিতা কিছু করতে চাইছে না, তখন সে একাই করবে। আয়ুষকে আয়ুষকে প্রতি বছরের মতো এবারও সুন্দর করে সারপ্রাইজ দেবে, এটা ঠিক করে নিল ঐশী। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা 30। আয়ুষ এখনো বাড়ি ফেরেনি। হয়তো কোনো জরুরি কাজে ব্যস্ত আছে, তবে ঐশী এটা নিশ্চিত যে রাত 12টার মধ্যে আয়ুষ বাড়িতে ফিরবে। এই জন্য ঐশী একা হাতে সব অ্যারেঞ্জমেন্ট করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে চারপাশটা। এখন সযত্নে নিজের হাতে কেকও বানাচ্ছে। কেক বানানো শেষ করে টেবিলের উপর কেকটা সুন্দর করে সাজালো মেয়েটা। আজ সে আয়ুষ ভাইয়ার পছন্দের চকলেট কেক বানিয়েছে। এটা ভেবেই সে অনেক খুশি হলো। জাহানারা বেগম হঠাৎ সেই স্থানে চলে আসেন। এসে ঐশীকে এসব অ্যারেঞ্জমেন্ট করতে দেখে ভীষণ রেগে যান। এগিয়ে এসে ঐশীকে বলেন, এসব কি করছিস তুই? আজ তো আয়ুষ ভাইয়ের জন্মদিন, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছি, যেমনটা প্রতি বছর করি। ঐশীর কথা শুনে জাহানারা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বলেন, তোর কি কোনো সেন্স নেই? আগের বছর করেছিস, সেটা না হয় ঠিক ছিল, কিন্তু এবার বিষয়টা আলাদা। আয়ুষ এখন বিবাহিত, একজন পরপুরুষের জন্য এত রাতে এসব আয়োজন করছিস। ওর স্ত্রী জানলে বিষয়টা সহজভাবে নেবে। ঐশীর হাসি মুখ মলিন হয়, বলে, আমি ভাবিকে বলেছিলাম, কিন্তু এ ব্যাপারে কথা বাড়াস না ঐশী। এতদিন আমি সব সহ্য করেছি, মানে এই নয় এখনো সহ্য করব। তুই আগে আমার ছেলের অনেক ঘনিষ্ঠ ছিলি, তখন ও অবিবাহিত ছিল, তাই আমিও কিছু বলিনি। কিন্তু এখন ও বিবাহিত, ওর স্ত্রী আছে। আমি চাই না তোর জন্য ওদের বৈবাহিক সম্পর্কে সমস্যা তৈরি হোক। তুই এভাবে আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝে ঝামেলা তৈরি করিস না। ঐশীর চোখ বেয়ে নোনা জলের ধারা নামে। সে বলে, বিশ্বাস করো বড় আম্মু, আমার মনে এমন কিচ্ছু নেই। শোন, এসব নেকা কান্না থামা, যা এখান থেকে। তোর মনে কি আছে আর কি নেই সেটা ঈশিতা বুঝবে না। আর হ্যাঁ, যদি ভালো চরিত্রের মেয়ে হোস তাহলে আমার ছেলের থেকে দূরত্ব মেনটেন করে চলবি। এত অপমানার ঐশী সইতে পারে না। সে দ্রুত স্থান ত্যাগ করে। ঐশী যেতেই জাহানারা বেগম হাঁপ ছেড়ে বলে, যাক, আপদ বিদায় হলো। এরপর তিনি চলে যান ঈশিতার রুমে। ঈশিতা তখনও পড়ছিল। জাহানারা বেগম এসে বলেন, বৌমা, আমার সাথে নিচে চলো, জরুরি দরকার আছে। ঈশিতার স্বভাবতই শাশুড়ির অবাধ্য হলো না। জাহানারা বেগম ঈশিতাকে নিয়ে নিচে এসে ঘরের লাইট নিভিয়ে দিলেন। ঈশিতা কিছু বুঝলো না। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠতে তিনি ঈশিতাকে বললেন, যাও গিয়ে দরজাটা খুলে দাও। ঈশিতা তাই করলো। দরজাটা খুলতে আয়ুষ ভেতরে ঢুকে বলল, এখানে এত অন্ধকার কেন? তখনই জাহানারা বেগম লাইট জ্বালিয়ে দিয়ে বলে উঠলেন, সারপ্রাইজ, হ্যাপি বার্থডে আয়ুষ। আয়ুষ খুশি হয়ে যায়। নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ মা। ধন্যবাদ আমাকে না দিয়ে নিজের বউকে দে। ও একা হাতে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে। এই কেকটাও নিজে তোর জন্য বানিয়েছে। আমি কত করে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ওর সাহায্য নেয়নি। ঈশিতা অবাক হলো। সে তো এমন কিছু করেনি। পরে ভাবলো হয়তো জাহানারা বেগম নিজে এসব করেছেন আর তাকে ক্রেডিট দিচ্ছে, তাই আর কিছু বলল না। আয়ুষও অবাক হয়ে ভাবলো। যে মেয়েটা আমাকে সহ্য করতে পারে না, সে নিজেই আমার জন্য এত কিছু করলো। ভেবেই সে ঈশিতার দিকে তাকিয়ে বলে, সব কিছুর জন্য ধন্যবাদ। ঈশিতা বোকার মতো তাকিয়ে রইল। জাহানারা বেগম আয়ুষের দিকে চাকু বাড়িয়ে দিয়ে বলল, 12টা তো বাজতে চললো, দ্রুত কেকটা কাট। আয়ুষ তাই করলো। কেক কেটে প্রথমে জাহানারা বেগমকে খাওয়ালো, তারপর ঈশিতাকে।
ঈশিতার দিকে আজ মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়ুষ। উপরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে নিজের চোখের জল মুছে ঐশী পড়ল। হ্যাপি বার্থডে আয়ুষ ভাইয়া, তুমি সুখী হও, এইটুকুই চাওয়া। এর জন্য যদি আমায় তোমার থেকে দূরে থাকতে হয় তবে তাই সই। ঈশিতা মন খারাপ করে বসে আছে রুমের মাঝে। একটুও ভালো লাগছে না তার কোনো কিছুই। আজ আয়ুষের জন্মদিন উপলক্ষে পুরো বাড়ি জুড়ে বিরাট আয়োজন, অনেক নামি দামি গেস্টেরও আসার কথা। তবে এসবে মোটেও আগ্রহী নয় সে। জাহানারা বেগম ঈশিতাকে একটা ভারী জামদানি শাড়ি দিয়েছে। এখন নাকি তাকে এটা পরে সবার সামনে যেতে হবে ভেবেই তার কেমন লাগছে। শাড়িটা একবার হাতে নিয়ে বলে, এই গরমে এত ভারী শাড়ি, আর আমি তো শাড়িতে অভ্যস্তও নই। আয়ুষ সবেমাত্রই রুমে প্রবেশ করলো। ঈশিতার কথা তার কানে এসেছে। রুমে এসে সে কাবার থেকে নিজের জন্য একটা শার্ট বের করতে করতে বলে, তোমার ইচ্ছে না হলে পড়ো না, এত রাগ করে কি এসে? ঈশিতা সব রাগ ঢাললো আয়ুষের উপর। আপনার মা আমায় কতবার করে পড়তে বলেছে, না পড়লে ব্যাপারটা কেমন দেখাবে ভেবে দেখেছেন? এতই যদি চিন্তা হয়তো পড়ো। হ্যাঁ, তাই তো করতে হবে। এই মিথ্যে বিয়ে নিয়ে যে আর কত নাটক করতে হবে জানি না আমি। আরে আস্তে কথা বলো, এ শুনে ফেলবে। শুনে ফেললে ফেলুক, আপনি নিজেই তো বলেছেন এই বিয়ের কোনো মূল্য নেই। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমায় নিজের মতো ছেড়ে দেবেন। হ্যাঁ বলেছি, আর আমি ঠিক সেটাই করব। মনে থাকে যেন। থাকবে। আয়ুষ মন খারাপ করে রুম থেকে বের হয়। এই মেয়ের মুড বোঝা বড় মুশকিল। কখনো নিজে থেকে আয়ুষের জন্মদিনের আয়োজন করে, আবার কখনো এমন আচরণ। মেয়েটা কেন তাকে এত দ্বিধায় রাখছে জানে না। হতাশার সুরে বলে, তোমার এই দ্বিধা নিয়ে আমার কতদিন বাঁচতে হবে আমি জানি না ঈশিতা। গতকালকের ওই বিশ্রী ঘটনার পর থেকে ঐশীর মন ভীষণ খারাপ। গতকাল যেন জাহানারা বেগম ঐশীকে সুস্পষ্ট করে তার অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। এই ঘটনা ঐশীকে তার গণ্ডি বুঝিয়ে দিয়েছে। বিয়ের পর আয়ুষ আর তার মাঝে যে কত বড় পাঁচিল তৈরি হয়েছে সেটা বুঝতে আর বাকি নেই ঐশীর। তাই সেও পণ করে নিয়েছে দূরে থাকবে এই মানুষটা থেকে, যে তার জন্যে এখন শুধুই এক বিভীষিকাময় নিষিদ্ধ পুরুষ। ঐশী যখন নিজেদের রুমে বসে এসবই ভাবছিল, তখনই তার রুমে এলেন গুলশানারা বেগম। এসে ঐশীর পিঠে হাত রাখলেন। ঐশী নিজের অজান্তেই কখন চোখের কোণে অশ্রু জমিয়ে ফেলেছিল জানে না। দ্রুত সেই অশ্রুবিন্দুগুলো মুছে বলে, কিছু বলবে দাদি? গুলশানারা বেগম ঐশীর মাথায় হাত বুলিয়ে বলেন, এভাবে চোখের পানির মতো কি নিজের দুঃখগুলো মুছে ফেলতে পারবি তুই? ঐশী নিশ্চুপ। গুলশানারা বেগম বলতে থাকেন, গতকাল রাতের সব ঘটনা সম্পর্কে আমি অবগত। ওই শাশুড়ি বউ মিলে কি অমানবিক কাজটাই না করলো তোর সাথে। তুই এত কষ্ট করে আয়ুষের জন্য এত কিছু করলি, অথচ ওরা সব প্রশংসা লুটে নিল। তুমি বড় আম্মুকে এই ব্যাপারে কিচ্ছু বলোনি তো? বলতে চেয়েছিলাম কিন্তু বলিনি। ওই মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসার পর যেভাবে আয়ুষ ওর কাছে আমাকে ক্ষমা চাইতে বাধ্য করালো, তাতে আমার আর ঝামেলা করার ইচ্ছা হয়নি, কিন্তু রাগ হয়েছে প্রচুর। এই রাগটা গিলে ফেলো দাদি। যেভাবে চলছে সেভাবে সবটা চলতে দাও। আমি সবটা মেনে নিয়েছি। আয়ুষ ভাইয়া এখন আমার কাছে পরপুরুষ। আমার উচিত হয়নি তার জন্য কিছু করতে যাওয়া। তুই কোনো ভুল কাজ করিসনি ঐশী। কই, ঈশিতা তো ওর বউ, ও তো কিছু করলো না নিজের স্বামীর জন্য, অথচ তুই যখন করলি তখন সব সুনাম নিজের করে নিল। এসব ব্যাপারে আর কথা না বাড়ানোই মঙ্গল দাদি। বাদ দাও এখন। আজ বাড়িতে কত মেহমান আসবে। কথা ঘুরাস না। তুই যে আয়ুষকে কতটা ভালোবাসিস আমি জানি। আল্লাহ যে কেন তোর সাথে এমন করলো। আল্লাহর প্রতি কোনো অভিযোগ করো না দাদি। তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আমি মেনে নিয়েছি আয়ুষ ভাইয়া আমার জন্য মঙ্গলজনক ছিলেন না, তার জন্যই আমি ওনাকে পাইনি। তোর মতো বুঝ যদি সবার থাকতো। জাহানারা বেগমের উপহার দেওয়া ভারী শাড়িটাই পরেছে ঈশিতা। যদিও এটা পরে তার চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, তবুও সে নিজেকে সামলে নিচ্ছে। আজ পুরো বাড়ি মেহমানে গজগজ করছে। ইসমাইল হোসেনও এসেছেন, সাথে এসেছে তার হবু বউ। তাদের দিকে তাকাতে ঈশিতার ভীষণ ঘৃণা অনুভূত হলো। ঈশিতার নিজের বাবাকে কোনো কালেই বিশেষ পছন্দ ছিল না, মাই ছিল তার কাছে সব। মায়ের মৃত্যুর পর যে বাবার প্রতি ঘৃণার পরিমাণ চক্রবৃদ্ধি হারে বেড়েছে। ঈশিতা ওদিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ঐশী আজ নিজেকে ঘরবন্দি করে রেখেছে অসুস্থতার বাহানায়। আলতাফ তালুকদারেরও মন মরা লাগছে। গুলশানারা বেগম এসব জন্মদিন পালন পছন্দ করেন না, তাই তিনিও অনুপস্থিত। শুধুমাত্র জাহানারা বেগমকে একমাত্র খুশি লাগছে। আয়ুষের মুখশ্রী দেখে অবশ্য বোঝার উপায় নেই তার মনে কি চলছে।
তবে ঈশিতা খেয়াল করেছে কালো শার্টে বেশ ভালোই লাগছে ফর্সা সুদর্শন লোকটাকে। ঈশিতার পরনে নীল শাড়িটাও চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আয়ুষ যে কতবার আর চোখে তাকিয়েছে তার ইয়াত্তা নেই। অনুষ্ঠান চলতে থাকে নিজের মতো। আয়ুষের কেক কাটার সময় উপস্থিত হয়। এমন সময় হঠাৎ কেউ একজন বলে ওঠে, আমাকে ছাড়াই কেক কাটবা ব্রো? এটা কিভাবে সম্ভব? ভুলে গেলে নাকি আমায়? জাহানারা বেগম হাসি মুখে এগিয়ে এসে বললেন, আরে নাহিদ, তুই তুই আসবি আমরা তো জানতাম না। ভাবি তো বলল তোর নাকি সামনে সেমিস্টার ফাইনাল এক্সাম, আবার নাহিদার এক্সাম শুরু হয়ে গেছে, এজন্য তোরা আসতে পারবি না। আসার তো কথা ছিল না, কিন্তু না এসে পারলাম না। আমার আয়ুষ ভাইয়ার জন্মদিন বলে কথা। মুখে এই কথা বললেও নাহিদ মনে মনে জানে সে কেন এসেছে। সে মূলত এসেছে নিজের প্রেয়সীকে দেখে দু চোখে তৃষ্ণা নিবারণ করার জন্যে। তার আখি যুগল খুঁজে চলেছে সেই শান্ত স্বভাবের শুভ্রপরীকে। তাকে না দেখলে যে তার চোখের তৃষ্ণা মিটবে না, এই জন্য তো শত ব্যস্ততা ফেলে চলে এসেছে। কিন্তু তার চোখ আর শুভ্রপরীকে খুঁজে পেল না। ব্যথিত হলো মন। অতঃপর হেসে সবার উদ্দেশ্যে বলল, আমি কিন্তু একা আসিনি, আমার এক বন্ধুকে সাথে নিয়েছি। ও কিন্তু প্রথমে আসতেই চাইছিল না, আমি এক প্রকার জোর করে ধরে বেঁধে এনেছি ওকে। ঠিক করিনি? একদম ঠিক বলেছিস তুই। তা তোর সেই বন্ধু কোথায়? নাহিদ পিছনে ফিরে ইশারা করে বলল। তুই কি এখনো বাইরে দাঁড়িয়ে থাকবি? আয়, ভেতরে আয়। সাথে সাথে ভেতরে চলে এলো শ্যামবর্ণের এক অতীব সুদর্শন যুবক, যাকে দেখে ঈশিতা চরম বিস্মিত হলো। ছেলেটা এগিয়ে এসে জাহানারা বেগমকে সালাম দিল। জাহানারা বেগম সালামের উত্তর দিয়ে বললেন, এসো ভেতরে এসো। যুবকটা সামনে তাকাতে ঈশিতার সাথে তার চোখাচোখি হয়ে যায়। ঈশিতার মতো সেও অবাক নয়নে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। দুজনের দৃষ্টি যেন আজ একই কথাই বলছে। ঈশিতা যেন আজ কোনো কিছু তো আক্কা করলো না। এগিয়ে এসে যুবকটির একেবারে সামনে দাঁড়িয়ে আপ্লুত কণ্ঠে বলল, কেমন আছো তামিম ভাই? ঈশিতার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল তামিম। ঈশিতার দৃষ্টিও ছিল অনড়। তাদের এহেন দৃষ্টি বিনিময়ে কারো নজর এড়ায় না। নাহিদ তামিমকে প্রশ্ন করে, তোরা কি একে অপরকে চিনিস? নাহিদের এই প্রশ্নের বিপরীতে তামিম বেশ ঠান্ডা গলায় বলে, ও আমার স্টুডেন্ট ছিল, একসময় ওকে টিউশনে পড়াতাম, এর থেকে বেশি কিছুই না। এর থেকে বেশি কিছু না। এই কথাটা বারবার বাজতে থাকে ঈশিতার কানে। তার মনে তীব্র ব্যথা সৃষ্টি করেছিল এই কথা। এক সময় তো সে ভালোবাসতো এই লোকটাকে, অথচ লোকটা কখনো তার ভালোবাসার গুরুত্ব দেয়নি। কিন্তু তাই বলে তাকে এত সামান্য কেই ভাববে? ঈশিতা বাকরুদ্ধ। এদিকে আয়ুষের জন্মদিনের আয়োজন আবারও শুরু হয়। সে কেক কেটে সেই কেক সবাইকে খাইয়ে দেয়। এসব দৃশ্য ঘরের এক কোণে দাঁড়িয়ে দেখছিল ঐশী। ঈশিতার নজর তামিমের দিকে নিবদ্ধ। বারংবার আর চোখে তামিমকে দেখছিল সে। মন যেন বড্ড অবুঝ হয়ে দাঁড়িয়েছে। আয়ুষ কেকের টুকরো নিয়ে ঈশিতার কাছে আসতেই সে বেশ দাম্ভিকতা দেখিয়ে বলে, আমি কেক খাবো না, আমার পছন্দ না। আয়ুষও ঈশিতাকে এই ব্যাপারে জোর করে না। তবে তার ঈশিতার এমন ব্যবহার মোটেও ভালো লাগে না। ঐশী সবার দৃষ্টির আড়ালে থাকলেও নাহিদের আখি যুগল ঠিকই খুঁজে নেয় তাকে। নাহিদ ঐশীর একদম কাছাকাছি গিয়ে বলে, হ্যালো, কেমন আছো তুমি? জি ভালো, আপনি? আমিও। তা তুমি এখানে একা দাঁড়িয়ে কি করছো? সবাই ওখানে কত আনন্দ করছে। আসলে আমার শরীরটা ভালো নেই। সে কি? কি হয়েছে? তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে। আমার এত গ্যাদারিং ভালো লাগে না। নাহিদার কথা বাড়ায় না। অপলক দেখতে থাকে ঐশী। নাহিদের এহেন দৃষ্টি ঐশীকেও করে তুলেছিল অস্থির। তাই সে বলে, আমি রুমে যাচ্ছি, একটু বিশ্রাম প্রয়োজন। কথাটা বলেই প্রস্থান করে। নাহিদ ঐশীর যাওয়ার পানে তাকিয়ে বলতে থাকে, কবে এই মায়াবতীকে আমি নিজের করে পাবো গো আল্লাহ। বর্তমানে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। আয়ুষ তার কিছু বন্ধু ও সহকর্মীর সাথে আড্ডায় ব্যস্ত। জাহানারা বেগম ও আলতাফ তালুকদারও অতিথি আপ্যায়নে ব্যস্ত। ঈশিতার কাছে এটাই ছিল সুবর্ণ সুযোগ। সে সবার দৃষ্টি এড়িয়ে তামিমের কাছে গেল। তামিম ঈশিতাকে দেখে চলে যেতে নিতেই ঈশিতা বলে উঠল, তুমি আমাকে এড়িয়ে চলছো কেন তামিম ভাই? আমার সাথে কথা বলতে না? তামিম ধীর পানে ঈশিতার পানে তাকায়। ঈশিতাদের গ্রামে তারও বাড়ি। গ্রামের অন্যতম মেধাবী ছাত্র তামিম বর্তমানে পড়াশোনা করছে ঢাকা মেডিকেলে। সে কলেজে পড়াকালীন ঈশিতা সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। সেই সময় ঈশিতার মায়ের কথায় তাকে গণিত পড়াতো তামিম। ঈশিতা যেহেতু মেধাবী ছাত্রী ছিল তাই তামিম তার প্রতি কনসার্ন ছিল। তাদের গ্রামের কোনো মেয়েই ভালো স্তরে যেতে পারেনি। সবাই বাল্যবিবাহের ফলে অকালে ঝরে গেছে। তবে তামিমের আশা ছিল ঈশিতা গ্রামের মেয়েদের কাছে আইডিয়াল হয়ে উঠবে। কিন্তু সেই ঈশিতাও বিয়ে করে সংসারে ব্যস্ত হয়েছে। এই জিনিসটা তামিমকে ব্যথিত করেছে। এই জন্য সে ঈশিতাকে এড়িয়ে চলতে চাইছে। কিন্তু ঈশিতা নিজে থেকে কথা বলতে আসায় আর এড়াতে পারল না। ঈশিতার উদ্দেশ্যে বলল, কেমন আছো তুমি? আমায় দেখে কেমন মনে হচ্ছে? তামিম হক চকিয়ে গেল। একটু থেমে বলল, তোমার থেকে আমি এটা আশা করিনি সেটা। তুমি কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তোমার কত সুন্দর ব্রাইট ফিউচার ছিল।
অথচ বিয়ে করে নিজের ভাগ্যটাকে নিজে ধ্বংস করে দিলে। ঈশিতার চোখের কোণে অশ্রু জমল। সে চোখের জল মুছে বলল, আমি এই বিয়েটা করতে চাইনি। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার ইচ্ছে ছিল আগে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের ক্যারিয়ার গড়ে তোলার। কিন্তু এক দমকা হাওয়া এসে সবকিছু এলোমেলো করে দিল। মানে? ঈশিতা তামিমকে প্রথম থেকে সব ঘটনা সবিস্তারে বলে, কিভাবে তাকে মিথ্যা নকল করার জন্য ফাঁসানো হয়েছিল, তার মায়ের মৃত্যু এবং তারপরে সব ঘটনাও। সব শুনে তামিম ব্যথিত হলো। সে এখন বুঝতে পারছে ঈশিতা কতটা অসহায় ছিল। তাই সে ঈশিতাকে ভরসা জুগিয়ে বলে, কিচ্ছু চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। কিভাবে সব ঠিক হবে তামিম ভাই? আমি একবার এক্সপেল হয়েছি, দ্বিতীয়বার এক্সাম দিলেও আমার এই দুর্নাম আজীবন থেকে যাবে। এখন আমি যত ভালো রেজাল্টই করি না কেন, এই দেশের ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবো না। আমার মেডিকেলে পড়ার কোনো স্বপ্ন শেষ। এখন কি করব আমি? বলেই কান্নায় ভেঙে পড়ে ঈশিতা। তামিম ঈশিতাকে ভরসা জুগিয়ে বলে, এভাবে ভেঙে পড়ো না, কোনো না কোনো উপায় ঠিকই আছে। এদেশে তুমি ভালো কোনো জায়গায় পড়াশোনা করতে না পারলেও বিদেশে তোমার সেই সুযোগ আছে। তুমি চাইলে এসএসসি এক্সামের পর বিদেশ গিয়ে সেখানকার কোনো কলেজে ভর্তি হতে পারো। তারপর সেখানে মেডিকেলে ভর্তি হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নও পূরণ করতে পারো। ঈশিতার নিভে যাওয়া আশার আলো যেন পুনরায় জেগে ওঠে। চোখের জল মুছে প্রবল আনন্দ নিয়ে বলে, সত্যি এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমার মামা সপরিবারে লন্ডন থাকে। আমার মামাতো বোনও তো বাংলাদেশ থেকে স্কুল পড়া শেষ করে সেখানকার একটা মেডিকেলে পড়াশোনা করছে। ঈশিতা একটা আশার আলো খুঁজে পেয়েও যেন হারিয়ে ফেলে। বাস্তবতায় পা রেখে বলে, কিন্তু আমি কিভাবে বিদেশে গিয়ে পড়াশোনা করব? সেই সামর্থ্য যে আমার নেই। কেন, তোমার স্বামী আয়ুষ তালুকদার নাকি তোমার স্বপ্ন ভাঙার দায় নিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছে? তো তাকে বলো ব্যবস্থা করে দিতে। ঈশিতার মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে সে বলে ওঠে, আমি তাই করব। অতিথিরা সব বিদায় নিয়েছে। নাহিদ ও তামিমকে নিয়ে চলে গেছে। রাতে রুমে এসে জামা কাপড় বদলে একটা সালোয়ার পরে নেয় ঈশিতা। আয়ুষ রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় শুতে যায়। এমন সময় ঈশিতা আয়ুষের সামনে এসে বলে, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো। আমার ইচ্ছা ছিল একজন বড় ডাক্তার হওয়া, কিন্তু আপনি ভুল বুঝে আমায় এক্সপেল করেছেন জন্য এখন আমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে যতই ভালো রেজাল্ট করি না কেন, এই দেশ থেকে কেন আমি ডাক্তার হতে পারবো না। এর দায়ভার এখন আপনাকেই নিতে হবে। মানে কি চাইছোটা কি তুমি? আমি চাই এসএসসি পরীক্ষার পর বিদেশে চলে যেতে। আপনি সেই ব্যবস্থা করুন। এসব কি বলছো তুমি ঈশিতা? এত কম বয়সে বিদেশে গিয়ে তুমি কি করবে, কিভাবে থাকবে? জন্ম নিবন্ধন অনুযায়ী যেহেতু আমার বয়স 18, তাই আমার বিদেশ যাওয়া নিয়ে কোনো সমস্যা হবার কথা না। আর রইল একা থাকার কথা, বিদেশে আমার এক আত্মীয় আছে, আমি তার বাসায় গিয়ে থাকতে পারবো। কিন্তু কোনো কিন্তু না। আপনি যদি সত্যি মনে করে থাকেন আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার জীবনকে নরকে পরিণত করেছে এবং এখন আপনি যদি সেটার প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে আপনাকে আমার কথা শুনতেই হবে। ঈশিতার এই কথা আয়ুষকে চুপ করিয়ে দেয়। সে কিছুক্ষণ ভেবে বলে, বেশ, তুমি যা চাও আমি তাই ব্যবস্থা করব। যদি তুমি চাও বিদেশে গিয়ে পড়াশোনা করতে, তো আমি তোমাকে বাধা দেব না। নিজের জীবনটা তুমি নিজের মতো গুছিয়ে নাও ওখানে গিয়ে। কোন দেশে যেতে চাও তুমি? ইউকে। ঠিক আছে, তুমি এসএসসি পরীক্ষাটা দাও, তার মধ্যে আমি তোমার পাসপোর্ট ভিসা ব্যবস্থা করে দিচ্ছি। আর তোমার সব পড়াশোনার খরচ আমি বহন করব, চিন্তা করো না। ঈশিতার এসএসসি পরীক্ষা শেষ হয়েছে 2 মাস আগে। আজ তার রেজাল্ট বেরোনোর কথা। দেখতে দেখতে দিনগুলো বেশ ভালোই কেটে গেল। সময় স্রোতে ভাসিয়ে নিয়ে এলো সবাইকে। এই কয়েক মাসে সবার জীবনে এসেছে আমূল পরিবর্তন। ঈশিতার ব্যবহার আগের থেকে নরম হয়েছে। সে আর কথায় কথায় আয়ুষের সাথে ঝগড়া করে না। আয়ুষের মাঝেও এসেছে পরিবর্তন। সে ঈশিতার সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। গুলশিনারা বেগম হজ করার উদ্দেশ্যে সৌদিতে গেছেন। আলতাফ তালুকদার যথারীতি ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত। ঐশীও পুরোদমে মন দিয়েছে পড়াশোনায়। আয়ুষের সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। এত সব কিছুর মধ্যে বদলাননি কেবল জাহানারা বেগম। তিনি এখনও ঈশিতাকে সংসারী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই মেয়ে যে সংসারী হবার নয় সেটা তিনি উপলব্ধি করতে পারছেন না। আজ ঈশিতার এসএসসি পরীক্ষার ফলাফল এলো। ভালো ছাত্রী হওয়ায় তার থেকে ভালো কিছুই প্রত্যাশা ছিল, আর হলো তাই। ঈশিতা এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে এবং সকল বিষয়ে অনেক ভালো নাম্বার পেয়েছে। ঈশিতার কাছে যা অত্যন্ত গৌরবের একটা বিষয়। আয়ুষও খুশি হয়েছে ঈশিতার এই সাফল্যে। জাহানারা বেগম অবশ্য বেশি একটা খুশি হননি। তিনি তো চান ঈশিতা সংসারে মন দিক, স্বামী সংসার নিয়ে ভাবুক, কিন্তু এই মেয়েতে পড়াশোনার বাইরে কিছুই ভাবতে চায় না। আজ ঈশিতার রেজাল্টের কিছুক্ষণ পর আয়ুষ এসে তার সাথে সাক্ষাৎ করে। আয়ুষকে দেখে ঈশিতা এখন আর আগের মতো রাগ করে না। সে যথেষ্ট বুঝতে পেরেছে এই লোকটা তার জন্য কম কিছু করেনি। সেজন্য কৃতজ্ঞতা বশত লোকটাকে এখন একটু একটু সম্মান করে। আয়ুষ এসে ঈশিতার উদ্দেশ্যে বলে,
তোমার রেজাল্ট শুনে আমি ভীষণ খুশি। এই উপলক্ষে তোমাকে আমি একটা উপহার দিতে চাই। কি উপহার? কৌতূহলের সাথে জানতে চায় ঈশিতা। আয়ুষ ঈশিতার সাথে যুক্তরাজ্যের পাসপোর্ট ও ভিসা তুলে দিয়ে বলে, তোমার বিদেশে যাওয়ার সব ব্যবস্থা আমি করে ফেলেছি। ওখানে একটা ভালো কলেজে তোমার এডমিশনের ব্যবস্থা করেছি। এখন তুমি সেখান থেকে পড়াশোনা করে মেডিকেল পড়তে পারবে। ঈশিতার মুখে হাসি ফুটে ওঠে। আনন্দে সে জড়িয়ে ধরে আয়ুষকে এবং বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য এখন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো। ঈশিতার স্পর্শে কেঁপে ওঠে। তার ইচ্ছে করছিল যেন সেও ঈশিতাকে একইভাবে জড়িয়ে ধরে, কিন্তু কোথাও একটা জড়তা কাজ করছিল। তাই আয়ুষ থেমে যায়। ঈশিতা আয়ুষকে ছেড়ে দিয়ে বলে, কিন্তু আমার বিদেশে যাওয়া নিয়ে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হবে না তো? সেসব নিয়ে তোমার ভাবতে হবে না, আমি সব সামলে নেব। আয়ুষের কথায় ভরসা পায় ঈশিতা। ঈশিতার বিদেশ পড়তে যাওয়ার কথা শুনে ভীষণভাবে ক্ষেপে যান জাহানারা বেগম। আলতাফ তালুকদার অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি তো এই বিয়েটাই মেনে নেননি। এখন আয়ুষ তার বউকে নিয়ে কী করবে না করবে সেটা নিয়েও তার আগ্রহ নেই। এদিকে জাহানারা বেগম আয়ুষের উপর চেঁচিয়ে বললেন, তোর মাথা ঠিক আছে তো? বাড়ির বউকে তুই বিদেশ ভুইয়ে পড়তে পাঠাবি? এমনটা আমি বেঁচে থাকতে কিছুতেই হতে দেব না আয়ুষ। আমাদের বাড়ির বউ বাইরে যাবে না। ওগো, তুমি কিছু বলছো না কেন? আলতাফ তালুকদারের উদ্দেশ্যে কথাটা বলেছিলেন জাহানারা বেগম। আলতাফ তালুকদার সরাসরি মুখের উপর বলে দিলেন, ওই মেয়েকে আমি এমনিও বাড়ির বউ হিসেবে মানি না। ও মেয়ে জাহান্নামে যাক, তাতেও আমার কিছু যায় আসে না। বলেই তিনি নিজের রুমের দিকে পা বাড়ান। জাহানারা বেগম রাগে গজগজ করতে থাকেন। আয়ুষও বলে দেয়, ঈশিতার পাসপোর্ট ভিসা সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে মা। এখন আর এসব বলার কোনো লাভ নেই। তুমি তো সবটাই জানো যে কোন পরিস্থিতিতে আমি ওকে বিয়েটা করেছিলাম। আমার দায়িত্ব ছিল শুধু ওকে ওর লক্ষ্যে পৌঁছে দেওয়ার। আমি সেটাই করার চেষ্টা করেছি। বিয়ে তো ছেলে খেলা নয় আয়ুষ। যে পরিস্থিতিতেই হোক, যে কারণেই হোক, তোদের বিয়েটা হয়েছে। এখন তুই তোর বৌমাকে বিদেশে পাঠাবি? এইসব নিয়ে আর কোনো কথা বাড়াতে চাইছি না মা। বলেই আয়ুষ প্রস্থান করে। এদিকে জাহানারা বেগম পড়ে যান মহাদ্বিধায়। তার মনে একটা ভয় বাসা বাঁধে। ঈশিতার বিদেশ চলে যাওয়ার সুযোগ নিয়ে যদি ওই ঐশী আবার আয়ুষের কাছে আসে তাহলে কি হবে? জাহানারা বেগম তো এই বিয়ের অজুহাতে ওই মেয়েকে তার ছেলের জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন যদি আবার ঐশী ঈশিতার বিদেশ যাওয়ার সুযোগ কাজে লাগায় তাহলে কি হবে? ঐশীর কানে এখনই এলো ঈশিতার বিদেশ চলে যাওয়ার কথাটা। কালই নাকি মেয়েটা লন্ডনে চলে যাবে। আয়ুষও নাকি যাবে না তার সাথে। বিয়ের মাত্র কয়েক মাস পরে আয়ুষ তার স্ত্রীকে এভাবে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ব্যাপারটা ঐশীর কাছে ঠিক কেমন জানি ঠেকলো। তাছাড়া সে যা পর্যবেক্ষণ করেছে তাতে বুঝতে পেরেছে আয়ুষ ঈশিতার সম্পর্ক খুব একটা সুবিধাজনক নয়। ঈশিতা আয়ুষের নিত্য নৈমিত্তিক কথা কাটাকাটি আগে তার কানে আসতো। এখন যদিও বা সেটা কমে এসেছিল, কিন্তু হঠাৎ এভাবে ঈশিতার বিদেশ গমন এটা বেশ ভাবাচ্ছিল ঐশীকে। তাই ঐশী ভাবলো এবার এসব কিছুর খোঁজ লাগাবে সে। আসল সত্যটা তাকে জানতেই হবে। আগামীকাল ঈশিতার ফ্লাইট, সে পাড়ি জমাবে লন্ডনে। সেই হিসাবে আজ ঈশিতার এই বাড়িতে শেষ রাত। কিছুক্ষণ আগে জাহানারা বেগমের সাথে কথা বলতে গেছিল ঈশিতা, কিন্তু জাহানারা বেগম তার সাথে কথা না বলে মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছে। এই ব্যাপারটা ভীষণ ব্যথিত করে তুলেছে ঈশিতাকে। এই বাড়িতে তো জাহানারা বেগমই তাকে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিল, অথচ এখন তিনি ঈশিতার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এটা মেনে নেওয়া ঈশিতার পক্ষে সত্যিই ভীষণ কষ্টের। ঈশিতা মানতে পারল না এটা। এর মধ্যে আয়ুষের একটা কাজ ঈশিতাকে আরো অবাক করলো। ঈশিতা রুমে আসতেই আয়ুষ ঈশিতার দিকে একটা পেপার বাড়িয়ে দিয়ে বলল, নাও। ঈশিতা অবাক হয়ে প্রশ্ন করলো, কি এটা? ডিভোর্স পেপার। হতবাক হয়ে বলে উঠল ঈশিতা। আয়ুষ বলল, কালকে তো তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ। আমি আর তাই তোমাকে মিথ্যা বন্ধনে বেঁধে রাখতে চাই না। মুক্তি দিলাম তোমায় এই বন্ধন থেকে। তুমি চাইলে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে যেতে পারো। তাহলে তোমার আর কোনো পিছুটান থাকবে না। এমনিতেই তো আমাদের সম্পর্কটা কখনোই আর 4-5টা স্বামী স্ত্রীর মতো ছিল না। আয়ুষের প্রতিটা কথা যেন তীরের মতো বিচ্ছিল ঈশিতার বুকে। কিন্তু কেন? সে তো এটাই চেয়েছিল সবসময়। তাহলে আজ কেন এত কষ্ট হচ্ছে? তাহলে কি এই কয়দিনে আয়ুষের প্রতি তার মায়া জন্মে নিয়েছে? সেই মায়ার জন্য কি সে কষ্ট পাচ্ছে? এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না ঈশিতা। আয়ুষকে তার ভীষণ বলতে ইচ্ছে করলো যে আমার চাই না এই মুক্তি, কিন্তু পারল না। আয়ুষ সোফায় গিয়ে শুয়ে পড়ল। ঈশিতা ডিভোর্স পেপারে সই করল না। আয়ুষের অগোচরে সেই পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে বাইরে ফেলে দিল। ঘুমন্ত আয়ুষের দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই এই সম্পর্ক শেষ করব না, কিছুতেই না। আজ ঈশিতার জীবনের একটা অন্যতম দিন বিশেষ। আজকের ঘটনা হয়তো তার জীবনে অনেক বড় প্রভাব ফেলতে চলেছে। আজ সে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশের মাটিতে পা রাখতে চলেছে।
সকাল থেকে নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিল। লন্ডনে গিয়ে তামিমের মামার পরিবারের কাছে থাকবে ঈশিতা। তামিম সেই ব্যবস্থা করে ফেলেছে। এদিকে সকাল থেকে ঈশিতার দিন কাটছে বিষণ্ণতায়। আজ তো তার ভীষণ খুশি হওয়ার কথা ছিল, সে আজ তার স্বপ্নের দিকে পা বাড়াবে, কিন্তু কোনো এক বিশেষ কারণে খুশি করতে পারছে না ঈশিতা। কারণটা কি তবে আয়ুষ? তাকে ছেড়ে যেতে কি তবে কষ্ট হচ্ছে ঈশিতার? এটা সে জানে না। ছোটবেলায় মা বলতো বিয়ে এক অদ্ভুত সম্পর্ক, এক হালাল সম্পর্ক, যা দুটি হৃদয়কে একই সুতোয় বাঁধে। তবে কি সেই সম্পর্কের বাঁধনে আটকা পড়ে গেল ঈশিতা? না, ঈশিতাকে এখন এসব ভাবলে চলবে না। এখন তার একটাই উদ্দেশ্য, নিজের আর নিজের মায়ের স্বপ্ন পূরণ করা। অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামাবে না সে। ঈশিতা আজ সকালে আবারও এলো জাহানারা বেগমের সাথে দেখা করতে। জাহানারা বেগমের সাথে দেখা করতে। জাহানারা বেগম প্রথমে তো ঈশিতার সাথে কথা বলতে চাইলেনই না, তাকে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু পরে ঠিকই ঈশিতাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে বলতে লাগলেন, এখন তুই তোর বউকে বিদেশে পাঠাবি? লন্ডনে না গেলে তোমার হয় না মা? তুমি তো চাইলে এখান থেকে পড়াশোনা করতে পারো। আমার সংসারটা এভাবে ভাসিয়ে দিও না তুমি। আমার এই অনুরোধটা রাখো। ঈশিতার ভীষণ খারাপ লাগলো জাহানারা বেগমের মুখে এমন কথা শুনে। বিবেকের কাছে কি তবে এবার সে প্রশ্নের সম্মুখীন? একবার তার মনে চিন্তা এলো জাহানারা বেগমের কথাটা মেনে নেওয়ার, কিন্তু পরক্ষণে সে নিজেই নিজেকে ধমকে বুঝালো। তার কাছে আগে তার স্বপ্ন, এরপর বাকি কিছু। ঈশিতা জাহানারা বেগমের কাছে আশ্বাস দিয়ে বললেন, আপনি একদম চিন্তা করবেন না মা, আমি আপনার সংসার ভাসিয়ে দিয়ে কোথাও যাচ্ছি না। আমি আবার ফিরবো, নিজের পড়াশোনা শেষ করে আবার ফিরবো এখানে, এই আমি আপনাকে কথা দিলাম। জাহানারা বেগম বিষণ্ণতায় মগ্ন হলেন। তিনি ভেবেছিলেন ঈশিতা তার সিদ্ধান্ত থেকে সরে আসবে, কিন্তু এই মেয়ে তো নিজের সিদ্ধান্তে অনড়। তাই তিনিও আর কিছু বললেন না। ঈশিতা উঠে চলে এলো নিজের রুমে। আয়ুষ সেখানে ঈশিতার জন্য অপেক্ষা করছিল। ঈশিতা আসতেই আবারও বলল, তোমাকে কালকে যে ডিভোর্স পেপারটা দিয়েছিলাম সেটা কোথায়? ঈশিতা কিছুক্ষণ চুপ থেকে বলল, এখন এসব নিয়ে কিছু বলতে চাইছি না, আমি বিদেশ থেকে ফেরার পর এই নিয়ে কথা বলবো। কিন্তু কোনো কিন্তু নয়। আয়ুষ আর কথা বাড়ালো না। যাওয়ার আগে পুরো তালুকদার বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ঈশিতা। এমনি ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ঐশীর সাথে। ক্র্যাচে ভর দিয়ে ঈশিতার সম্মুখে এসে দাঁড়িয়ে আছে সে। ঈশিতা ঐশীকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ঐশী বলে উঠল, এভাবে আয়ুষ ভাইয়াকে ঝুলিয়ে রেখে যাচ্ছ কেন তুমি? ঈশিতা থামলো। ঐশীর উদ্দেশ্যে বলল, ঝুলিয়ে দিয়ে যাচ্ছি মানে? দুঃখিত, গতকাল রাতে আমি তোমার আর আয়ুষ ভাইয়ের কথোপকথন শুনে ফেলেছিলাম। তোমাদের এই বিয়েটা তো একটা শর্ত ছিল, তাই না? তুমি তো কখনো এসব সংসার করতে চাওইনি। তোমার ইচ্ছে ছিল পড়াশোনা করার। আয়ুষ ভাইয়া তো তোমাকে সেই সুযোগ করে দিল। গতকাল তোমার হাতে ডিভোর্স পেপারসও তুলে দিল। তো তুমি কেন আয়ুষ ভাইয়াকে মুক্তি দিলে না? কি চাও তুমি? আয়ুষ ভাইয়া আজীবন তোমার অপেক্ষায় বসে থাকুক? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মাঝে তুমি না ঢুকলেই বোধহয় ভালো হবে। আর একটা কথা, আমি তোমার আয়ুষ ভাইয়াকে ঝুলিয়ে রেখে কোথাও যাচ্ছি না। আমাদের বিয়ে হয়েছে, সংসারটা এখনো হয়নি সেভাবে, তবে তার মানে এই না যে কখনো হবে না। আমি আবার ফিরবো আমার সংসারে। আগে নিজের স্বপ্নটা পূরণ করি, তারপর ভাববো সংসার নিয়ে। তোমার মনে হচ্ছে না তুমি ভীষণ স্বার্থপরতা করছো? পৃথিবীর সকল মানুষই স্বার্থপর, আমিও তাদের বাইরে নই। নিঃস্বার্থ কেউ হতে পারে না। যারা পারে তারা মহামানুষ, তবে আমি বা তুমি কেউ সেই মহামানুষের তালিকায় পড়ি না। বলেই ঈশিতা চলে গেল। ঐশী ঈশিতার বলা শেষ কথাটা ভাবতে লাগলো। কি বোঝাতে চাইলো মেয়েটা? ঐশী স্বার্থপর? ঐশী একটু ভাবলো, আসলেই তো ব্যাপারটা তাই। এতদিন ঐশী আয়ুষের থেকে দূরে থেকেছে, কারণ সে ভেবেছে আয়ুষ ঈশিতার সাথে সুখে আছে, তারা একে অপরকে ভালোবাসে। কিন্তু এখন যখন ঐশী সত্যিটা জানতে পেরেছে, তখন তার মনে নতুন করে আশারা দানা বেঁধেছে আয়ুষকে নিয়ে। ভীষণ স্বার্থপর হতে মন চাইছে। তার মন তাকে বলছে, কার জন্য স্বার্থ ত্যাগ করবি তুই? যেই আয়ুষের কথা ভেবে তুই সরে এসেছিলি, সেই আয়ুষে তো তোর এই বিয়েটা সুখে নেই। তোর আয়ুষ ভাইয়া এখন সম্পূর্ণরূপে ওই মেয়ের হয়ে যায়নি, কারণ ওদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। তাই এখনো তোর সুযোগ আছে আয়ুষকে নিজের করে নেওয়ার। আর ব্যাস, এমন ভাবনায় কাবু হয়ে পড়েছে ঐশী। ঈশিতার যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আর ফিরে এসো না তুমি ঈশিতা। তুমি আয়ুষ ভাইয়াকে সুখী করতে পারবে না। আয়ুষ ভাইয়াকে কেবল আমিই সুখী করতে পারবো, আর কেউ পারবে না, কেউ না। আল্লাহ, তুমি দেখো ঈশিতা যেন আর ফিরে না আসে, আর যেন না ফেরেও। জীবনে বারবার সুযোগ দেয় না, কিন্তু আমাকে যখন একবার সেই সুযোগ দিয়েছে, তখন আমি সেই সুযোগ লুফে নিতে চাই।
ঈশিতাকে নিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছে আয়ুষ। তাকে সবকিছু বুঝিয়ে দিল। ঈশিতার ফ্লাইটের সময় হয়ে এলো। আয়ুষ বলল, যাও এবার। ঈশিতা হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। আয়ুষকে জড়িয়ে ধরে বলল, আমার জন্য একটু অপেক্ষা করবেন প্লিজ। আমি আবার ফিরবো আপনার কাছে। দয়া করে আমি না ফেরা পর্যন্ত অন্য কাউকে নিজের জীবনে আসতে দেবেন না। আয়ুষ হতবাক, বরফের মতো জমে রইল। ঈশিতা আয়ুষকে ছেড়ে দিয়ে চলে গেল ফ্লাইটের দিকে, আর আয়ুষ তাকিয়ে রইল তার যাওয়ার পানে। হঠাৎ আয়ুষের ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে উঠল। ঈশিতা এসে বসলো ফ্লাইটে তার বরাদ্দ আসনটিতে। তার সামনের আসনটিতে একটা ভীষণ কিউট বাচ্চা বসে। ঈশিতা বাচ্চাটির গাল টিপে দিয়ে বলল, তোমার নাম কি বাবু? বাচ্চাটা বেশ গম্ভীর প্রকৃতির মনে হলো। বয়স আনুমানিক 3-4 বছর হবে। গাল ফুলিয়ে বলল, আমার নাম প্রহর চৌধুরী। প্রহর চৌধুরী? বাচ্চাটা মাথা নাড়ালো। এমন সময় একজন মহিলা এসে বসলো বাচ্চাটার পাশে। ঈশিতার দিকে তাকিয়ে মহিলাটি সামান্য হেসে বলল, আরে না না না, আমি তোকে বিরক্ত করলাম। জি, বিদেশে পড়তে যাচ্ছি। ঈশিতা, আপনার? হেসে কথাটা বলল সে। এমন সময় প্রণালীর পাশে সিটটিতে এসে বসলো তার স্বামী সমুদ্র চৌধুরী। সে এসেই প্রহরের গাল টিপে বলল, ভালো। ঈশিতা প্রণালীদের প্রশ্ন করল, আপনারা লন্ডনে কেন যাচ্ছেন? ও আচ্ছা। এভাবে টুকিটাকি কথা চলতে থাকে। আয়ুষ বাড়িতে ফিরতেই দেখতে পায় বাড়িতে যেন কুরুক্ষেত্র বেঁধেছে। গুলশানারা বেগম একটু আগেই হজ থেকে ফিরেছেন, আর ইতিমধ্যে তিনি ঈশিতার দেশ ত্যাগ করে বিদেশে গিয়ে পড়াশোনার ব্যাপারে জেনে গেছেন। গোড়া রক্ষণশীল ঘরানার গুলশানারা বেগম এটা কিছুতেই মানতে পাচ্ছেন না। বাড়িতে এসে এসব শুনে তিনি জাহানারা বেগমের উপর চেঁচাচ্ছেন। রেগে রেগে বলছেন, কেমন মেয়েকে নিজের ছেলের বউ করে এনেছো তুমি? বাড়ির বউ ড্যাং ড্যাং করে বিদেশে পড়তে চলে গেল। আমার মাথা কাজ করছে না। এতগুলো দিন মেয়েটা স্বামীর থেকে দূরে থাকবে, ওর চরিত্র ধরে রাখতে পারবে তো? আর সব থেকে বড় কথা, স্বামী হোক তো আদায় হবে না। এই অনাচার আমি কিছুতেই মেনে নেব না। আয়ুষ তার দাদির সমস্ত কথাই শুনেছে। সে এগিয়ে এসে বলে, আমার এতে কোনো অসুবিধা নেই দাদি। আমার শীতের ওপর পূর্ণ সমর্থন আছে। ও আগে নিজের কেরিয়ার করুক, তারপর আমাদের নিজের সংসার নিয়ে ভাবা যাবে। ওই মেয়ে কি তোকে জাদুবিদ্যা দিয়ে বশ করলো নাকি আয়ুষ? তুই এ কেমন অবিবেচকের মতো কথা বলছিস? না, অনেক হয়েছে। আমার সংসারে আমি এসব কোনো ধরনের কোনো আচরণ মানব না। ওই মেয়ে গেছে তো নেকা চুকে গেছে। এমনিতেও ওই মেয়েকে বাড়ির বউ হিসেবে আমার একেবারে পছন্দ ছিল না। এবার আমি একটা ভালো মেয়ে দেখে আয়ুষের বিয়ে দেব। আমি মনে প্রাণে এসে থেকে আমার স্ত্রী মানি। ওকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী বলে মানব না। আলতাফ তালুকদার সবেমাত্র বাড়িতে এলেন। ছেলের কথায় তিনি রেগে গিয়ে আয়ুষের গালে চড় বসিয়ে দিয়ে বললেন, এতদিন ধরে তোমাদের অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার তোমাকে আমাদের কথা শুনতেই হবে। ওই ঈশিতাকে আমার আর এবারের বউ বলে মানি না। জাহানারা বেগম অসহায় সব দেখছেন, তার যে কোনো কিছু করার নেই। এই ভয়টা তো তিনি পাচ্ছিলেন। তার সব রাগ এখন ঈশিতার ওপর। এই মেয়েটার জন্য সব কিছু এমন এলোমেলো হয়ে গেল। একটা সাধারণ সংসার ফেলে উনি গেলেন ক্যারিয়ার ঠিক করতে। এখন তো এই সংসার টিকে থাকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এই কথাটা যেন আবারও সত্য প্রমাণিত হলো। এত কিছুর মাঝে ঐশীর কাছে সম্ভাবনার দ্বার খুলে গেছে। মুখোশ খুলে বাইরে আসছে তার আসল রূপ। ঐশী মনে মনে বলে, এবার সেই সুযোগকেই কাজে লাগিয়ে আয়ুষ ভাইয়াকে নিজের করে নেব। আয়ুষ ভাইয়া তো ঈশিতাকে কখনো স্পর্শ পর্যন্ত করেনি। ওদের মধ্যে স্বামী স্ত্রী কিছুই হয়নি। আয়ুষ ভাইয়া এবার শুধু আমার হবে, শুধুই আমার। এসব কথা ভেবেই হাসলো ঐশী। এখন তার একটাই কাজ, যে কোনো মূল্যে আয়ুষকে নিজের দিকে প্ররোচিত করা। তাহলেই 16 কলা পূর্ণ হবে, সফল হবে তার পরিকল্পনা। ঈশিতা লন্ডনে এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদিও বা এসব করতে তার অনেক সময় লাগছে, তবে তামিমের মামা এবং মামি ভীষণ ভালো মানসিকতার। তাদের সাথে মানিয়ে নিতে ঈশিতার মোটেও সমস্যা হচ্ছে না, বরং ভালোই লাগছে অনেক। তবে লন্ডন শহরে মানিয়ে নেওয়া তার জন্য কষ্টকর। গ্রামে বড় হয়ে ওঠা এক সাধারণ মেয়ের কাছে এত অত্যাধুনিক শহরে থাকার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। ঈশিতা তো ভেবে পাচ্ছে না এই শহরে নিজেকে কিভাবে মানিয়ে নিবে, আদৌ পারবে তো? এর মাঝে তার ফোনে এলো জাহানারা বেগমের কল। ফোনটা রিসিভ করতেই জাহানারা বেগম ঈশিতাকে ভৎসনা করে বলল, লোভী স্বার্থপর মেয়ে, তোমার জন্য আমার সংসারটা ভেসে যেতে বসেছে। তুমি তো আমার সংসারে অলক্ষ্য হয়ে এসেছিলে, আর আমি তোমায় মাথায় তুলেছিলাম। তোমার কখনো ভালো হবে না দেখে নিও।
আমার ছেলেটাকে কষ্ট দিয়ে তুমি সুখী হতে পারবে না। বলেই তিনি ফোন রেখে দেন। ঈশিতা কিছু বুঝে উঠতে পারে না, কিছু বলারও সুযোগ পায় না। জাহানারা বেগমের থেকে এমন কিছু আশা করেনি সে। মহিলাটি তাকে কতই না ভালোবাসতো। ঈশিতা এরপর আয়ুষকে ফোন করলো। আয়ুষ ফোনটা রিসিভ করতেই ঈশিতা জিজ্ঞাসা করলো, কেমন আছেন আপনি? ওদিকের পরিস্থিতি ঠিকঠাক তো? আমি ভালো আছি, আর এখানকার পরিস্থিতিও ভালো। তুমি বলো, ওখানের কি অবস্থা? লন্ডনে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এদিকেও সব ঠিকঠাক আছে। বেশ, তবে আর কি, নিজের কেরিয়ারে ফোকাস করো। এটাই তো চেয়েছিলে তুমি, যা চেয়েছো তাই পেয়েছো। এখন তুমি নিশ্চয়ই অনেক খুশি। এভাবে বলছেন কেন? তো কীভাবে বলবো? ঈশিতার ভীষণ খারাপ লাগলো, আবেগের বশে বলল, আমার কাজগুলো কি ভীষণ স্বার্থপর ছিল? এই প্রশ্ন তুমি আমাকে না করে নিজেকে করো, উত্তর পেয়ে যাবে। আপনারা আমায় ভুল বুঝছেন। কেউ তোমার ভুল বুঝছে না, তুমি নিজের মতো থাকো। মনে করো তুমি বিদেশে যাওয়ার পর থেকে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে। এমন করে বলবেন না। আমি না বললে বাস্তবতা বদলাবে না ঈশিতা। তুমি তো কখনো আমার সাথে সংসার করতে চাওনি, আর আল্লাহ হয়তো তোমার সেই চাওয়াটা পূর্ণ করতে চলেছেন। আপনি একদম এমন ভাবে বলবেন না, সব ঠিক হয়ে যাবে। হয়তো। আমি ফিরবো, আমার জন্য একটু অপেক্ষা করবেন। কত বছর অপেক্ষা করবো? আজীবন? এমন বলবেন না। এ পর্যায়ে ধৈর্য হারালো আয়ুষ, রেগে বলল, তো কীভাবে বলবো? আর কোন ভাষায় কথা শুনতে চাও তুমি? তুমি কি মনে করো সব কিছু এতটাই সহজ? তুমি যেভাবে চাইবে ঠিক সেভাবেই হবে? দুনিয়াটা তোমার মর্জি মতো চলে না ঈশিতা। তোমার জন্য আজ আমার বাবা প্রথমবার আমার গায়ে হাত তুলেছেন। আমি এত কিছু মেনে নিতে পারছি না। আমার এবার মুক্তি চাই সব থেকে। মুক্তি? হ্যাঁ, মুক্তি। তুমি নিজের জীবন নিজের মতো গুছিয়ে নাও। আমি এভাবে দ্বিদিনে বাঁচতে পারবো না জীবন। আমার শান্তি চাই। ঈশিতা স্তব্ধ, বিমূর্ষ, তবে সে হার মানবে না। আয়ুষকে বলল, আমি জানি আপনি মুখে যাই বলুন আপনি আমার জন্য অপেক্ষা করবেন। আমি সেই আশাতেই রইলাম। আজ থেকে ঠিক 5 বছর পরে আমি দেশে ফিরবো। আপনাকে আমার জন্য অপেক্ষা করতেই হবে মিস্টার আয়ুষ, করতেই হবে। বলেই ঈশিতা ফোন রেখে দেয়। আয়ুষ মাথায় হাত দিয়ে বসে পড়ে বিছানায়। তার কিছু ভালো লাগছে না, সবকিছু এলোমেলো লাগছে, জড়িয়ে যাচ্ছে সবকিছু। ঐশী ঈশিতাকে ফোন দিল। ঈশিতা ফোন রিসিভ করতেই ঐশী বলল, তুমি এত স্বার্থপরতা কেন করছো ঈশিতা? কেন আয়ুষ ভাইয়াকে এত দ্বিধায় রাখছো? তোমার সমস্যাটা কি? আয়ুষ ভাইয়াকে সুখী হতে দিতে চাও না তুমি? তোমায় এসব বলতে বাধ্য নই। তুমি একটা লোভী স্বার্থপর মেয়ে, যে নিজের ছাড়া কারোর কথা ভাবেনি। আয়ুষ ভাইয়ার কথা তো নাই। তোমার সাথে এই পৃথিবীর কোনো পুরুষই সুখী হবে না। তুমি এক অভিশপ্ত নারী। বিদেশে গেছো, তোমার চরিত্র আর কয়েকদিন ঠিক থাকবে। তখন কি তোমার মতো দুশ্চরিত্রাকে আয়ুষ ভাইয়ের নিজের বউ হিসেবে মানবে, নাকি আমরা তোমায় তালুকদার বাড়ির বউ হিসেবে মানবো? আমার চরিত্র হেফাজত করার দায়িত্ব আমার। এই নিয়েই তোমায় ভাবতে হবে না। এটাই প্রথমবার জন্য আমি কিছু বললাম না, কিন্তু এরপর আমার সম্বন্ধে এমন কিছু বললে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। ঈশিতা লন্ডন থেকে নিজের পড়াশোনায় ফোকাস করে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। তবে সে নিয়মিত আয়ুষের সাথে কল দিয়ে তার খোঁজ খবর নেয়। আয়ুষকে বারংবার বলে তার জন্য অপেক্ষা করতে। আয়ুষও ঈশিতার সামনে এই বিষয়ে কম কথা বলার চেষ্টা করে। এদিকে ঐশী বুঝতে পারে আয়ুষ ঈশিতাকেই ভালোবাসে এবং তার সাথে সংসার করতে চায়। তাই ঐশীর মনে আয়ুষকে নিজের করে নেবার ভাবনা ঘোরাফেরা করলেও সে নিজেকে সামলে নেয়। জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, এটা ঐশী খুব ভালো করেই জানে। তবে সে হাল ছাড়ে না। ঐশী শুধু অপেক্ষা করতে থাকে যে কবে আয়ুষের মন থেকে ঈশিতা মুছে যাবে এবং সে সেই স্থান পূরণ করতে পারবে। তবে আয়ুষের মনে ঈশিতা ছাড়া যেন আর কোনো ভাবনাই নেই। ঐশী তাই তো একদিন অবলীলা আয়ুষকে কল্পনা করে বলে, 5 বছর পর তালুকদার বাড়ির মধ্যে দিয়ে অনেক হাওয়া বয়ে গেছে। এই 5 বছরের পরিস্থিতি বদলেছে অনেক। গুলশানারা বেগম এখন অনেকটাই শয্যাশায়ী হয়ে গেছেন। সাংসারিক ব্যাপারে এখন আর তার কোনো আগ্রহ নেই। আলতাফ তালুকদারেরও বয়সের ভারে নুইয়ে গেছেন। এখন তিনি ব্যবসার দায়িত্ব আয়ুষের উপরই ছেড়ে দিয়েছেন। আয়ুষও নিজের চাকরি সামলে ব্যবসায় যতটা পারছে সময় দিচ্ছে। ঐশীর জীবন যেন এক জায়গায় আটকে আছে। এখনও সে আয়ুষের প্রতীক্ষায় বসে আছে। পড়াশোনা শেষ করে এখনও সে অবিবাহিত বসে আছে আয়ুষের জন্যে। আয়ুষকে পাওয়ার জন্য কখনো কোনো কূটনীতিও অবলম্বন করেনি, শুধু তার জন্য প্রতীক্ষা করে গেছে। ঐশীর দৃঢ় বিশ্বাস একসময় আয়ুষ তার প্রতি সদয় হবে, কিন্তু এই 5 বছর অন্তত সেটা হয়নি। এদিকে জাহানারা বেগম এখন সংসারে সর্বময় কর্ত্রী। এখন তিনি অজানা কারণে ঐশীর বিয়ে দিতে উদ্যত হয়েছেন। তিনি চাইছেন ঐশী বিয়ে করে নিক। নিজ উদ্যোগে ঐশীর জন্য ছেলেও দেখছেন, যদিও বা ঐশীর সব ছেলেকে কৌশলে এড়িয়ে যাচ্ছে। কিন্তু জাহানারা বেগম যেভাবে উঠে পড়ে লেগেছে, কখন যে তিনি ঐশীর বিয়ে দেবেনি এটা অনেকটা নিশ্চিত হয়ে উঠেছে। আজ ঐশী গুলশানারা বেগমের পাশে বসে তাকে কোরআন পাঠ করে শোনাচ্ছে।
ঐশীর সুমিষ্ট কণ্ঠে কোরআন পাঠ শুনে গুলশানারা মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকেন। ঐশীর কোরআন পাঠ শেষ করার পর গুলশানারা বেগম বলে ওঠেন, তোকে কিছু বলতে চাই ঐশী। জি দাদি, বলো। তুই আর কদিন এমন সন্ন্যাসীর মতো জীবনযাপন করবি? এবার একটু নিজের কথা ভাব। একটা ভালো ছেলে দেখে। এটা সম্ভব নয় দাদি। কেন সম্ভব নয়? আয়ুষের অপেক্ষায় আর কতদিন বসে থাকবি তুই? এতদিনেও কি বুঝিসনি যে আয়ুষ তোর হবার নয়? ঐশী নিশ্চুপ থাকে। অনেকক্ষণ চুপ থেকে তারপর বলে, মন থেকে কিছু চাইলে আল্লাহ সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। তুই ভুল করছিস ঐশী। দ্বিধার মধ্যে জীবন কাটাচ্ছিস তুই। শেষে দেখবি তোর জীবন শূন্যতায় ভরে যাবে। আমি শূন্যতার সাথে মানিয়ে নেব, তবু আয়ুষ ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে আমি সংসার, এটা আমি ভাবতেও পারি না দাদি। আর আমার চিন্তায় অন্যায় কি? আমি তো কখনোই জোরপূর্বক আয়ুষ ভাইয়াকে জীবনে প্রবেশ করতে চাই। আমি শুধু অপেক্ষা করে গেছি, যেটা প্রয়োজনে আজীবন করে যাব। জানি না আল্লাহ তোকে কতটা ধৈর্য দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছে, তবে আমার পরামর্শ এটাই, এই দ্বিধার জীবন তুই ছেড়ে দে। এটা মেনে নে যে আয়ুষ তোর হবার নয়। যদি আয়ুষ ভাইয়া নাই হই তো ঠিক আছে, কিন্তু অন্য কারোরও হব না আমি। ঐশীর এহেন জেদের কাছে পরাজয় স্বীকার করে নেন গুলশানারা বেগম। এমনিতেও এখন তার জীবন শেষ সময় চলছে, তাই এখন আর তিনি এসব দুনিয়াবী বিষয় নিয়ে চিন্তা করতে চান না। আগে আয়ুষ ঈশিতা এসব নিয়ে কথা বললেও এখন আর এসব করেন না। সংসারের বিষয়েও মাথা ঘামান না। শেষ জীবনটা আল্লাহর আরাধনা করেই কাটাতে চান তিনি। তবে ঐশীকে নিয়ে তার চিন্তার শেষ নেই। সে যে তার ছেলের রেখে যাওয়া আলামত, তাই তিনি নিজে বেঁচে থাকতে ঐশীর একটা ব্যবস্থা না করে গেলে মৃত্যুর পর কিভাবে নিজের ছোট ছেলে আর বৌমার মুখোমুখি হবেন, এই চিন্তায় তাকে কুরে কুরে খায় প্রতিটা মুহূর্তে। তাই তো তিনি আল্লাহর কাছে প্রতিনিয়ত ঐশীর সুবুদ্ধি চেয়ে দোয়া করেন। তিনি চান মেয়েটার ভাগ্যে যেন এক পশলা সুখের আগমন হয়। জাহানারা বেগম আজ নিজের হাতে রান্না করছেন, তাও হরেক রকমের পদ। তাকে এত সব রান্নায় ব্যস্ত দেখে আয়ুষও প্রশ্ন করে, আজ হঠাৎ এত স্পেশাল আয়োজন কেন মা? কোনো স্পেশাল কিছু আছে নাকি? তেমন কিছু না, যাই হোক কাল রাতে আমার ঈশিতার সাথে কথা হলো। তুই নাকি এক সপ্তাহ থেকে ওর সাথে কথা বলছিস না, এসব কারণ কি আয়ুষ? মেয়েটার সাথে এমন করছিস কেন? ও তোকে অনেক ভালোবাসে, কত দূরে বিদেশে গিয়েও তোকে ভুলে যায়নি, আর তুই এমন করছিস। ঈশিতার কিছু সিদ্ধান্ত আমি মেনে নিতে পারিনি মা। ও লন্ডনে নিজের এত সুন্দর ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরতে চায়, এটা কি ঠিক বলো? কেন ঠিক নয়? ও কি আজীবন বিদেশে পড়ে থাকবে? এ দেশে থেকে তো ভালো কিছু করা যায়। ও এসে এবার সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিক, আমি আর কতদিন একা হাতে সবটা সামলাবো। আয়ুষ প্রতিউত্তরে কিছু বলল না। জাহানারা বেগম রান্না করতে করতে মনে মনে বললেন, ঈশিতাকে ফিরতেই হতো। ওই ঐশীর ব্যবহার আমার মোটেও সুবিধার লাগছে না। এতদিন ধরে ওর বিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিয়ে করছে না। নিশ্চয় আমার ছেলের ঘাড়ে ঝুলে বসার পরিকল্পনা নিয়ে আছে। এটা আমি কিছুতেই হতে দেব না। সেজন্য ঈশিতাকে তো ফিরতেই হতো। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে ওঠে। ঐশী ড্রয়িং রুমে থাকায় সে শুনতে পেয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হতবাক হয়ে তাকিয়ে রইল। বিস্ময়ের সুরে বলল, তুমি? হ্যাঁ, আমি আবার ফিরে এলাম নিজের সংসারে, নিজের স্বামীর কাছে। ঐশীকে পাশ কাটিয়ে ঈশিতা তালুকদার বাড়িতে প্রবেশ করে। জাহানারা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে বললেন, কে এলো রে? ঈশিতাকে দেখে তিনি খুশি হয়ে বললেন, তুমি এসে গেছো ঈশিতা, এসো এসো, তোমার জন্যই তো এত আয়োজন করছি। বড় আম্মু, তুমি কি জানতে ঐশী আজ ফিরবে? তাহলে আমাদের বলনি কেন? জাহানারা বেগম দায়সারাভাবে বলেন, বলার প্রয়োজন মনে করিনি তাই। ঐশীর মুখ থমথমে হয়ে যায়। ঈশিতা বলে, আরে না, আমি চেয়েছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে, এই জন্য মাকে নিষেধ করেছিলাম সবাইকে জানাতে। মা ও কোথায়? ও মানে আয়ুষ, ও তো ওর রুমে, যাও গিয়ে ওকে অবাক করে দাও। ঈশিতা আয়ুষের রুমের দিকে পা বাড়ায়। ঐশী ঈশিতার যাওয়ার পানে তাকিয়ে থাকে। জাহানারা বেগম বলেন, যাক, এতদিনে আমার বাড়ির বউ বাড়িতে ফিরলো, এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। চারিদিকে যা চিল শকুনের নজর আমার ছেলের দিকে। ঐশী বুঝলো কথাটা তাকে উদ্দেশ্য করেই বলা, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঈশিতা গিয়ে দাঁড়ালো আয়ুষের দরজার সামনে। দরজায় নক করার কিছুক্ষণ পর আয়ুষ দরজা খুলে ঈশিতাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। ঈশিতা হেসে বলল, সারপ্রাইজ?
আয়ুষকে প্রথমে খুশি লাগলেও হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে গেল। রেগে সে ঈশিতার মুখের উপর দরজা লাগিয়ে দিল। ঈশিতা স্তব্ধ। আয়ুষ চিৎকার করে বলল, কেন এসেছো এখানে তুমি? লন্ডনে ফিরে যাও আবার। আমি তোমাকে চাই না। আয়ুষ যে ঈশিতাকে চায় না এই কথাটা ঈশিতা মেনে নিতে পারছে না। ঈশিতার মুখে আধার নেমে এলো, চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। অভিমান ভরা কণ্ঠে ঈশিতা বলে উঠল, আমার সাথে এমন করছেন কেন আয়ুষ? 1 সপ্তাহ থেকে আমার সাথে কোনো কথা বলছেন না, আমাকে এড়িয়ে চলছেন। আজ ভেবেছিলাম আমাকে দেখে ভীষণ খুশি হবেন, কিন্তু আপনি এমন ব্যবহার করছেন। আমি কি জানতে পারি আমার দোষটা কোথায়? আয়ুষ নিজেকে ধাতস্থ করার চেষ্টায় রত হয়। ধীর গলায় বলে, আমি কোনো কথা বাড়াতে চাই না, তুমি যাও এখান থেকে। তোমার উপস্থিতি আমার সহ্য হচ্ছে না। যাব না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আয়ুষ রেগে দরজা খুলে বের হয়। ঈশিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঈশিতার হাত ধরে তাকে দূরে নিয়ে গিয়ে বলে, তোমায় আমি বলেছিলাম না তোমায় আর দেশে ফিরতে হবে না? তাহলে কেন ফিরলে তুমি? আমাকে শান্তিতে দেখতে তোমার ভালো লাগছে না বুঝি? এই জন্য আমার লাইফটাকে হেল করতে চলে এসেছো? আপনি এমনভাবে কথা বলছেন কেন আয়ুষ? তুমি জানো না কিছু? আর কত নাটক করবে তুমি? 5 বছর ধরে আমার সাথে অনেক নাটক করেছো। আমি বোকা ছিলাম, তাই তোমার নাটকগুলো সত্যি ভেবেছিলাম। তবে এখন আমার চোখ খুলে গেছে। তোমায় আর নিজের ত্রিসীমানে দেখতে ইচ্ছে করছে না। তোমায় স্পর্শ করতে আমার ঘৃণা লাগছে, বিশ্বাস করো। যাই হোক, তুমি এসেছো একদিক দিয়ে ভালোই হয়েছে। আইনত এবং সামাজিক মতে তুমি এখনও আমার স্ত্রী। এই সম্পর্কটার জন্য তোমার এখনও অধিকার আছে আমার জীবনে। তবে এই অধিকার আর থাকবে না। এবার আমি তোমাকে মুক্তি দেব, আর নিজেও এই ছেলে খেলার বিয়ে থেকে মুক্তি পাবো। নিজের জীবন নতুন করে শুরু করতে পারবো। এসব কি যাতা কথা বলছেন আপনি আয়ুষ? কেন করছেন এমন? আয়ুষ ঈশিতার কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। ঈশিতা আয়ুষকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। ঈশিতা সেখানে বসে কাঁদতে থাকে। আয়ুষ দূর থেকে ঈশিতাকে কাঁদতে দেখে। তার ইচ্ছা হয় কাছে এসে ঈশিতাকে জড়িয়ে ধরে তাকে সামলাতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখে। আয়ুষ দ্রুত নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে সেও ওইখানে বসে পড়ে। এতক্ষণ অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছিল সে, তবে এবার আর পারল না। আয়ুষ এবার নিজেও কান্নায় ভেঙে পড়ল। ঈশিতার উদ্দেশ্যে বলল, কেন ঈশিতা, কেন এবার ঠেকালে কেন আমায়? আমি তো 5 বছর তোমার অপেক্ষা করেছিলাম, তোমার জন্য কত স্বপ্ন সাজিয়েছিলাম, আর তুমি এভাবে আমার স্বপ্ন ভেঙে দিলে। কী কমতি ছিল আমার মাঝে যেভাবে তুমি আমায় ধোঁকা দিলে? তোমার এই চোখের জলে আমি আর ভুলবো না, আর না। টিনা তামিমের মামাতো বোন। লন্ডনের একটা বিলাসবহুল হোটেলে অবস্থান করছে সে বর্তমানে। হঠাৎ তার ফোনে কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন এলো। টিনা হাস্যোজ্জ্বল মুখে ফোনটা রিসিভ করলো। রিসিভ করে বলল, হ্যালো ব্রো, কেমন আছো? আই এম ফাইন, তোর খবর বল। আমার খবর জানবো নাকি তুমি যে খবর জানাতে কল দিয়েছো সেই সব জানাবো? তুই তো বুদ্ধিমতী, তাই আমাকে নিশ্চয়ই তোকে কিছু বুঝিয়ে দিতে হবে না। যাই হোক, মিশন কমপ্লিট। তোমার কথা মতো আমি ঈশিতার বর আয়ুষের ফোনে তোমার আর ঈশিতার কিছু ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে দিয়েছি, সাথে তোমাদের ওই ড্রামার পার্টিটাও। তামিম মৃদু হাসে। 1 বছর আগে সে লন্ডনে যখন গেছিল তখন বাসায় একটা অনুষ্ঠানে তার ড্রামায় অভিনয় করেছিল। সেখানে ঈশিতা ছিল নায়িকা এবং সে নায়ক। সেই সবই টিনা রেকর্ড করে রেখেছিল, আর এখন সুযোগ বুঝে সেসব ব্যবহার করে আয়ুষ ও ঈশিতার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে তারা দুজনে মিলে। টিনা তামিমকে বলে, তবে আমি বুঝতে পারছি না ব্রো, তুমি ওই ঈশিতার মধ্যে এমন কি পেলে যে একটা বিবাহিত মেয়ের সংসার ভাঙতে উঠে পড়ে লেগেছ? আমি এসব করতাম না, কিন্তু তুমি এমনভাবে অনুরোধ করলে যে না করে থাকতে পারলাম না। মিস্টার আয়ুষ তালুকদারের সামনে সবটা এমনভাবে পোট্রে করলাম যে উনি মনে করেছেন তুমি আর ঈশিতা মিলে ওনাকে ঠকাচ্ছ। ঈশিতা তোমার সাথে কোনো সম্পর্কে আছে? ঈশিতাকে আমি সেই জবে প্রথম দেখেছি, তখন থেকে পছন্দ করি, কিন্তু ও তখন অনেক ছোট ছিল, নিজের মনে কথা বলতে পারেনি। ওকে আমি এতটা ভালোবেসেছি যে ও ছাড়া অন্য আর কারো থেকে কখনো নজরও দেয়নি। যদি ওই আয়ুষ লোকটা মাঝখানে চলে না আসতো তাহলে এতদিনে আমি ঈশিতাকে নিজের করে নিতাম। কিন্তু যাই হোক, এখনো সময় আছে। যে কোনো মূল্যে আমি ঈশিতাকে নিজের করে নেব। তার জন্য যা করতে হয় করব। আমিও যথাসাধ্য তুমি সাহায্য করব। বলেই টিনা ফোন রেখে দেয়। ফোন রেখেই বলে, ঈশিতা, তুমি বড্ড লাকি যে তামিম ব্রো তোমায় ভালোবাসে। আমার মনে হয় তামিম ব্রো এর থেকে ভালো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তাই আমি নিজের কাজ নিয়ে একটু আফসোস করছি না, বরং আমি খুশি হব যদি তোমার সংসার ভেঙে যায় আর তামিম ব্রো তোমাকে পায়। বিনিময়ে আমিও তো তামিম ব্রো এর বেস্ট ফ্রেন্ড নাহিদকে পাবো।
তামিমব্রত বলেছে তোমার সংসারটা ভাঙতে পারলেই নাহিদের সাথে আমার সেটিং করে দেবে। তার জন্য এতটুকু তো আমি করতেই পারি। বলেই টিনা নিজের ফোনে নাহিদের একটা ছবি বের করে শুয়ে পড়ল বিছানায়। ঈশিতা জাহানারা বেগমের রুমে এসে বসেছে। জাহানারা বেগম ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি জানি না আয়ুষ তোমার সাথে এমন কেন করছে, তবে তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। ও হয়তো একটু অভিমান করেছে। এতগুলো বছর পর তুমি ফিরলা আর বাড়িতে এই পরিস্থিতি। যাই হোক, কতক্ষণ আর না খেয়ে থাকবে? চলো খেয়ে নেবে। আমার খেতে ইচ্ছা করছে না মা। না বললে তো আমি শুনবো না। এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলেই জাহানারা বেগম ভাত নিয়ে এসে ঈশিতাকে খাইয়ে দেন। ঈশিতা যেন জাহানারা বেগমের মাঝে নিজের মাকে খুঁজে পায়। জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমার জন্যই সবকিছু এমন হয়ে গেছে, তাই না মা? আমি যদি বিদেশে না যেতাম তাহলে আপনার ছেলে এভাবে আমার উপর রাগ করে থাকতো না। আমার শ্বশুর মশাই, দাদি, শাশুড়ি সবার মন আমি জয় করতে পারতাম। এখন এসব বলে তো কোনো লাভ নেই বৌমা। আগে যা হয়েছে তা অতীত, তা আমরা বদলাতে পারবো না, কিন্তু এখন যা হবে তা আমাদের হাতেই রয়েছে। তুমি এখন চেষ্টা করো নিজের স্বামীর মন জয় করার, এই বাড়িতে নিজের অবস্থানটা শক্ত করার। ঈশিতা মাথা নাড়ায়। জাহানারা বেগম বলেন, আয়ুষ তোমার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। তুমি শুধু কেরিয়ার নিয়ে আর এত না ভেবে সংসারে মন দাও। আমি আর ক্যারিয়ার নিয়ে ভাবছি না। আমি এখন শুধু আমার স্বামী সংসার নিয়ে ভাবছি। আগে নিজের স্বামী সংসার ঠিক করব, তারপর ক্যারিয়ার। আমি জানি না আয়ুষের কি হয়েছে, তবে আমি ওর সব অভিমান, সব রাগ মুছে দিব। এটাই তো চাই। আয়ুষের বদলে যাওয়ার ব্যবহার ঈশিতাকে অবাক করেছে। সে বারবার গেছে আয়ুষের সাথে কথা বলার জন্য, কিন্তু আয়ুষ তাকে ফিরিয়ে দেয়। ঈশিতা বুঝে উঠতে পারে না কি তার সমস্যা, কেন সে এমন অবহেলা করছে। তবে ঈশিতা ঠিক করে নিয়েছে সে যে করেই হোক আবারও আয়ুষের মন জয় করবেই। এটা যত কঠিন কাজ হোক সে করবেই। ঈশিতার এমন ভাবনা থেকে সিদ্ধান্ত নিল আজ সে বাড়ির সবার জন্য রান্না করবে। এতে শুধু আয়ুষ নয়, বাকি সবার মন জয় করতে পারবে। যেই ভাবা সেই কাজ। এই ভাবনা থেকে আয়ুষ সহ পরিবারের সবার জন্য রান্না করতে লাগলো ঈশিতা। বিভিন্ন রকম রান্না করলো একা হাতে। ঈশিতা ভাবলো এই রান্না দিয়ে সবার মন জয় করা সম্ভব। তবে সে হোঁচট খেলো যখন এত কষ্ট করে রান্না শেষে সে সবাইকে পরিবেশন করতে গেল। আলতাফ তালুকদার তো ঈশিতাকে দেখেই রেগে গেলেন। জাহানারা বেগমকে রাগ দেখিয়ে বললেন, এসব রান্না কি এই মেয়ে করেছে? জাহানারা বেগম মাথা নাড়লেন। আলতাফ তালুকদার রেগে বলেন, তোমার সাহস কি করে হয় এমনটা করার? কি করে ভাবলে তুমি যে তোমার রান্না করা খাবার আমরা খাবো? আমরা কেউ এ খাবার স্পর্শও করব না। খাবারের উপর এভাবে রাগ দেখাতে নেই আলতাফ, আল্লাহ নারাজ হন। তুমি যাই বলো না কেন আম্মা, আমি এই মেয়ের হাতে পানিও স্পর্শ করব না। বলেই আলতাফ তালুকদার উঠে চলে যান। ঈশিতার দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে নোনা জল। গুলশিনারা বেগম রাগ করে বলেন, এই মেয়ে, তুমি রান্না করতে গেলে কেন? তোমার জন্য আমার ছেলেটা না খেয়ে রইল, কিন্তু আমি তো আর অন্ন নষ্ট করতে পারবো না। এই ঐশী, চল আমরা অল্প খেয়ে উঠে পড়ি। ঐশী মাথা নাড়ালো। দুজনে অল্প পরিমাণে খেয়ে উঠে পড়ল। সবার এমন ব্যবহার একদম আশা করেনি ঈশিতা। সে ভেবেছিল প্রথমবার রান্না সবাই বেশ আয়েশ করে খাবে, কিন্তু সবার থেকে যা ব্যবহার পেল তা অবিশ্বাস্য। জাহানারা বেগম এসে ঈশিতাকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আর যাই হোক না কেন, আয়ুষ তো আজ তোমার রান্না খেয়ে ভীষণ খুশি হবে, দেখে নিও। আয়ুষের সব রাগ জল হবে। পরিবারের বাকি সবাই একটু বেশি রেগে আছে, তাই হয়তো সময় লাগবে, কিন্তু আয়ুষ আজই একদম আবার আগের মতো তোমার কাছে টেনে নেবে, এটা আমার বিশ্বাস। শাশুড়ির কথায় ভীষণ ভরসা পেল ঈশিতা। তার মনে হলো এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। আয়ুষ তো প্রায়ই বলতো ঈশিতার সাথে একটা সুখের সংসার সাজাতে চায়। এবার ঈশিতা নিজে থেকে এত কিছু করছে জানলে তার থেকে খুশি আর কেউ হবে না। ঈশিতার বাকি দিনগুলো চলে গেল আয়ুষের অপেক্ষায়। এজন্য সে নিজেও না খেয়ে রইল। উদ্দেশ্য আয়ুষ ফিরলে সব মান অভিমান মুছে দুজনে মিলে একসাথে খাবে। জাহানারা বেগম ও ঈশিতার এই সিদ্ধান্তে বড্ড খুশি। খুশির জোয়ার বইছে তার মনের মাঝে। তিনি তো সবসময় এটাই চেয়েছিলেন যে ঈশিতা এবার সংসারী হোক, তাদের মাঝে সব সমস্যা মিটে যাক। যাই হোক, দুপুরে ক্লান্ত হয়ে বাসায় ফিরল আয়ুষ। আয়ুষ কলিং বেল চাপতেই ঈশিতা গিয়ে নিজে দরজা খুলে তাকে হাসি মুখে উপহার দিল, কিন্তু আয়ুষ তাকিয়ে রইল থমথমে গম্ভীর মুখে।
ঈশিতার এটা ভালো লাগলো না, তার সমস্ত খুশিও যেন মিলিয়ে গেল। আয়ুষ ঈশিতাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। আয়ুষ সামনে এগোতে নিতেই ঈশিতা সাহস করে বলল, আমি আজ নিজের হাতে আপনার জন্য অনেক কিছু রান্না করেছি, আপনি খাবেন তো? আয়ুষ ঈশিতার কথা শুনে দাঁড়িয়ে পড়ল। ঈশিতার মনে আশার সঞ্চার হলো। সে খুব সুন্দর করে থালায় খাবার বাড়ল আয়ুষের জন্য, অতঃপর তার দিকে খাবার বাড়িয়ে দিয়ে বলল, এই নিন খান। আয়ুষ কিছুক্ষণ চুপ করে দেখলো, তারপর এমন এক কাণ্ড করে বসলো যা ঈশিতা কল্পনাতেও আনেনি। এক মুহূর্তে সব খাবার ছুঁড়ে মারল দূরে, চিৎকার করে বলল, কোন সাহসে তুমি আমার জন্য খাবার করেছো? কি ভেবেছোটাকে তুমি? তোমার মতো দুশ্চরিত্রা মেয়ের হাতে রান্না খাবো আমি? আয়ুষ, এসব কি বলছেন আপনি? আমি দুশ্চরিত্রা? জাহানারা বেগম, আলতাফ তালুকদার, গুলশানারা বেগম, ঐশী সবাই ছুটে এলো আয়ুষের চিৎকার শুনে। জাহানারা বেগম এসে বললেন, কি হয়েছে আয়ুষ, এভাবে চেঁচাচ্ছিস কেন? চাচাবো না তো কি? এই মেয়েটার এত অটাসিটি হয় কিভাবে? আমার জন্য কেন রান্না করেছো? ও তো স্ত্রী আয়ুষ। কিসের স্ত্রী? যেই মেয়ে বিদেশে গিয়ে আমার অলক্ষ্যে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়ায়, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিব? ঈশিতার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। সে অবিশ্বাসের কণ্ঠে বলে, আমার নামে এসব বাজে কথা বন্ধ করুন। কিসের ভিত্তিতে এসব বলছেন আপনি? আয়ুষ ভীষণ ক্ষেপে আছে। আমি চাইনি সবাইকে এসব দেখাতে, কিন্তু তোমার এই অভিনয় দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বলে সে সবাইকে তামিম ও ঈশিতার কিছু ছবি আর সেই সাথে ড্রামার ভিডিওটা দেখায়। এটা দেখে ঈশিতা স্তব্ধ। জাহানারা বেগম বলেন, ছি ঈশিতা ছি, আমি কত বিশ্বাস করেছিলাম তোমায়, আর তুমি সেই বিশ্বাসের এই প্রতিদান দিলে। দেখলে তো জাহানারা, এই জন্য আমি শুরু থেকে এই মেয়েকে পছন্দ করি না। তোমরা মা ছেলে তো এই মেয়েকে নিয়ে অনেক আধিক্যতা দেখিয়েছো, এবার বোঝো তার ফল। বিদেশে যাওয়ার আগে তো খুব বড় বড় কথা বলে গিয়েছিলে যে তোমার চরিত্র হেফাজত রাখার দায়িত্ব তোমার। এই তার নমুনা? গুলশানারা বেগম রেগে বোম। তিনি বলেন, আয়ুষ, তুই দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এই পাপটাকে এই বাড়ি থেকে দূর কর। ওর ত্রিসীমানায় থাকতেও আমার ঘৃণা হচ্ছে। এই জন্য বলছিলাম বউকে বিদেশে না পাঠাতে। এবার দেখেছিস তো এর পরিণাম। আপনারা বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যা। আমার আর তামিম ভাইয়ের মধ্যে এমন কিছুই নেই। একদম মিথ্যা বলবে না। আমি তোমার লেখা ডায়েরি পড়েছি, তুমি সেখানে লিখেছিলে তুমি তামিমকে পছন্দ করো। হ্যাঁ, করতাম পছন্দ, কিন্তু সেটা বিয়ের আগে। বিয়ের পরে আমি ওনাকে সেই নজরে আর দেখি না। একটার পর একটা মিথ্যা, একটার পর একটা মিথ্যা, শুধু বলেই যাচ্ছ। ঈশিতা জাহানারা বেগমের সামনে গিয়ে বলে, মা, আপনি অন্তত আমায় বিশ্বাস করুন। জাহানারা বেগম একটা অবিশ্বাস্য কাহিনী করে বসেন। ঠাস করে থাপ্পড় মারেন ঈশিতাকে আর বলেন, তোমাকে বিশ্বাস করাই আমার জীবনের সব থেকে বড় ভুল। দূরে যাও আমার থেকে, আমার ঘৃণা হচ্ছে তোমায় দেখে। মা, আপনিও। খবরদার আমায় মা বলে ডাকবে না। আয়ুষ, তোকে এই দুশ্চরিত্রার মেয়ের সাথে সংসার করতে হবে না, তুই একে ডিভোর্স দে। আয়ুষ এসে ঈশিতার হাত শক্ত করে ধরে বলে, হ্যাঁ মা, এবার তাই করব। ঈশিতা হাত ঝটকা দিয়ে সরিয়ে বলে, আমি আপনাকে ডিভোর্স দিব না। আমাকে একটা সুযোগ দিন নিজেকে নির্দোষ প্রমাণ করার। আর কত সুযোগ দেবো তোমায়? 5 বছর যথেষ্ট সুযোগ দিয়েছি আমার জীবন নষ্ট করার, আর নয়। আমাকে শুধু 72 ঘন্টা সময় দিন। এই 72 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে ছাড়বো আমি কোনো অন্যায় করিনি। এটা ঈশিতার চ্যালেঞ্জ। ঈশিতা রুমে এসে দরজা লাগিয়ে বসে আছে। সবার এত অপমান, এত গঞ্জনা তার মনকে বিষিয়ে তুলেছে। নানা খারাপ চিন্তা মাথায় আসছে, কিন্তু ঈশিতা নিজেকে সামলে রাখলো। জোরে শ্বাস নিয়ে বলল, আমায় এখন কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। আগে সবার সামনে এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমি সম্পূর্ণ নির্দোষ। তারপর আমি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ঈশিতা আয়ুষের দেখানো সমস্ত ভিডিওর কথা ভাবতে লাগলো। ঈশিতা খেয়াল করেছে আয়ুষ ফেসবুকে মেসেঞ্জার এই ভিডিও এবং ছবিগুলো দেখাচ্ছিল, আর এইসব টিনার আইডি থেকে তাকে পাঠানো হয়েছে। ঈশিতা বোকা বনে গেল। এতক্ষণ তো এই কথাটা মাথাতেই আসেনি। টিনা আমার সাথে এমন কেন করলো? ওর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। ঈশিতা কিছুক্ষণ ভাবতে লাগলো। হঠাৎ করেই তার মাথায় একটা বুদ্ধি এলো। সেদিন যে তারা নাটক করেছে এই তথ্য তো টিনার মা বাবা জানে। ঈশিতাকে তো টিনার মা বাবা ভীষণ আপন করে নিয়েছে, একদম নিজের মেয়ের মতোই দেখেছেন। তারা নিশ্চয়ই সব জানলে ঈশিতার পক্ষে কথা বলবে। টিনার সব চক্রান্ত তখন ফাঁস হয়ে যাবে। কিন্তু এর মাঝে ঈশিতার মনে এই চিন্তা এলো যে টিনা কেন তার কোনো ক্ষতি করতে যাবে। তার সাথে তো ঈশিতার কোনো পার্সোনাল শত্রুতা নেই, বরঞ্চ তাদের মধ্যে সম্পর্ক বেশ স্বাভাবিক ছিল। হিসাবগুলো কেন জানি মিলতে চাইছে না। কি স্বার্থ থাকতে পারে টিনার এসব করার পিছনে? ঈশিতা ভেবে পেল না। তবে তার হাতে এখন এত কিছু ভাবার সময়ও নেই। আপাতত তাকে সবার সামনে নিজেকে নির্দোষ হওয়ার প্রমাণ পেশ করতে হবে, তারপর বাকি কিছু।
আয়ুষ সোফা একদম মন খারাপ করে বসে আছে। জাহানারা বেগম আয়ুষের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি বুঝতে পারছি তোর মধ্য দিয়ে এখন কি বয়ে যাচ্ছে। তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি আয়ুষ। আমি নিজেও ভাবতে পারিনি ঈশিতা এমন একটা কাজ করবে, এভাবে থেকে ধোকা দেবে। প্লিজ মা, এসব আর বলো না। আমার আর এসব শুনতে ভালো লাগে না। তোকে শুনতে হবে আমার কথা। দেখ বাবা, ঈশিতাকে তুই যথেষ্ট সময় দিয়েছিস। এই 5 বছর তোকে অপেক্ষা করানোর এখনো এসব ধোঁকাবাজি উপহার দিচ্ছে। এটা আমি মানতে পারছি না। 72 ঘন্টা পর যদি ও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারে, তাহলে কিন্তু তুই ওর ওপর একটুও দয়া দেখাবি না। ওকে তোর জীবন থেকে আর এই বাড়ি থেকে একদম দূর করে দিবি। আমি এমনি করবো মা, অনেক সুযোগ দিয়েছি। 5 বছরের জন্য অপেক্ষা করেছি, নিজের জীবনে মূল্যবান সময় নষ্ট করেছি, কিন্তু আর না। এবার আমি সব কিছু একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে হবে। ঈশিতা টিনার মায়ের বাবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে। তাদের ফোনেও পাওয়া যাচ্ছে না এবং সোশ্যাল মিডিয়াতেও তাদের পাওয়া যাচ্ছে না। ঈশিতা যার পণ্যায় হতাশ। সারাটা দিন তার এসব চেষ্টাতেই কেটে গেল, কিন্তু এর কোনো সুফল এলো না। ঈশিতার হাতে আর সময় মাত্র 2 দিন। এই 2 দিনের মাঝে তাকে নিজের নিরপরাধ হওয়ার প্রমাণ দিতে হবে, না হলে হয়তো আয়ুষ কোনো বড় ডিসিশন নিয়ে নিবে, যা অবশ্যই তার জন্যে ভালো কিছু বয়ে আনবে না। ঈশিতা বুঝতে পারছে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পিছনে তার নিজেরও অনেক দায় আছে। বিয়ের পর থেকে আয়ুষ তার সাথে স্বাভাবিক হতে চাইলেও সে নিজের জেদ বজায় রেখেছে। তাছাড়া যেভাবে সে তামিমের কাছে সবসময় সাহায্য নিয়েছে সেটাও আয়ুষের খারাপ লাগতে পারে। তার উপর ঈশিতার লেখা ডায়েরি যেটা আয়ুষ পেয়েছে। এসব ঘটনার পর যে কোনো পুরুষই সন্দেহ করবে, এটাই স্বাভাবিক। আয়ুষ নিজের জায়গা থেকে একদম ঠিক আছে। ভুল শুরু থেকে ঈশিতারই, কিন্তু ঈশিতা এতদিন নিজের ভুলগুলো উপলব্ধি না করে বরং এড়িয়ে গিয়েছিল। ভীষণ স্বার্থপরতা করেছে সব ক্ষেত্রে, যার ফলে আজ এমন পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। কোথাও না কোথাও এই পরিস্থিতি সৃষ্টির পেছনে তারই দায় আছে। এসবের জন্য ঈশিতা আয়ুষের উপর পুরোপুরি রাগ করছে না বা তাকে ভুলও বুঝছে না। ঈশিতা জানে এখন যদি সে আবার নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারে, যদি আয়ুষকে এটা বোঝাতে পারে যে তার সাথে তামিমের এমন কোনো সম্পর্ক নেই, তাহলে আয়ুষ নিজের ভুল বুঝতে পেরে আবারও ঈশিতাকে কাছে টেনে নিবে। এই জন্য ঈশিতা আশায় বুক বেঁধে আছে এসব কিছুর পর হয়তো তাদের দুজনার ভীষণ সুখের সংসার হবে। আয়ুষ ঈশিতার মুখোমুখি হয়ে বলে, এখন অবধি কোনো প্রমাণ জোগাড় হলো না। আর কিন্তু মাত্র 2 দিন। এর মাঝে যদি কোনো প্রমাণ দিতে না পারো, তাহলে কিন্তু আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কঠোর সিদ্ধান্ত? হ্যাঁ, কঠোর সিদ্ধান্ত। জানো, তোমার দিকে তাকাতেও আমার ইচ্ছা করে না। শরীর আইন মোতাবেক তোমাকে তো পাথর নিক্ষেপ করে মারা উচিত। কত বড় স্পর্ধা তোমার! বিয়ের পর পরপুরুষের সঙ্গে রঙ্গ তামাশা করো। আপনি আমায় ভুল বুঝছেন। সবটা জানার পর অনেক আফসোস করবেন, দেখে নিয়েন। আয়ুর জন্য আমার আফসোস করতে হয়, কিন্তু আপাতত সব কিছু তোমার বিরুদ্ধে। তুমি নিজের সাপেক্ষে কোন প্রমাণ করতে পারোনি, তাই আমার কাছে এখনো তুমি অপরাধী। ঈশিতার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। আয়ুষ আর কিছু না বলে চলে যায়। আয়ুষ চলে যাবার পর গুলশানারা বেগম চলে আসেন সেখানে। ঈশিতাকে দেখে কুকুর তাড়ানোর মতো করে বলতে থাকেন, দূর হ শয়তান, দূর হ। ঈশিতার গায়ে লাগে খুব। গুলশানারা বেগম তাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকেন, বেলাজ, বেশরম মেয়ে মানুষ, জামাই থাকতে অন্য লাঙের সাথে ঘষাঘষি করে। আমাদের সময় হলে একে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে গোটা গ্রাম ঘোরানো হতো। ঈশিতা চুপ থাকতে পারে না, প্রতিবাদী সুরে বলে, দোহাই লাগে এমন কথা বলবেন না। আমার অপরাধ এখনো প্রমাণ হয়নি। তখনই ঐশী সেখানে চলে আসে। এসেই ঈশিতার উদ্দেশ্যে বলে, ছোটবেলায় শুনেছিলাম চোরের মায়ের বড় গলা, আর এখন দেখতেও পাচ্ছি। তোমার লজ্জা বলে কিছু নেই? বিয়ের পর কোথায় সংসারের মন দেবে, পর্দা করে চলবে, তা না বিদেশে গিয়ে বেসরমভাবে বেপর্দা হয়ে চললে, স্বামীর থেকে দূরে গিয়ে অন্য ছেলেদের নিজেদের রূপ দেখাতে লাগলে। এটা তো হবারই ছিল। ঈশিতা কিছু বলতে পারল না। সবাই তাকে এভাবে ঘিরে ধরল। একটু পর আলতাফ তালুকদার এসে বললেন, এই পাপটা যদি তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়ি থেকে দূর হবে ততই ভালো। এ থাকা মানে আমাদের বাড়ি নাপাক হয়ে থাকা। সবগুলো কথা ঈশিতার বুকে ছুরির মতো বিঁধল। এতটাই ঝাঁঝালো। 2 দিন পর তালুকদার বাড়িতে সভা বসেছে, ঈশিতাকে তাড়ানোর সভা। আলতাফ তালুকদার আয়ুষের উদ্দেশ্যে বললেন, ওই মেয়েকে দেয়া 72 ঘন্টা আলটিমেটাম তো শেষ, এখনো নিজেকে নিরাপদ প্রমাণ করতে পারেনি। এবার কি তুমি কোনো স্টেপ নেবে?
নাকি আমি ওর ঘাড় ধাক্কা দিয়ে বের করব? অনেক হয়েছে, এবার দূর কর ওই নাপাক মেয়েটাকে। সবাই ঠিক বলেছে, আমরা অনেক সুযোগ দিয়েছি ওকে, আর না। আয়ুষ সবার কথা শুনে ঈশিতার রুমে গেল। অতঃপর ঈশিতাকে বলল, তোমার সময় শেষ, এখন বেরিয়ে যাও এই বাড়ি থেকে। যাবার আগে ডিভোর্স পেপারে সই করে দিও। ঈশিতা কান্না ভেজা চোখে আয়ুষের দিকে তাকায়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে সই করতে যায়। আয়ুষী যখন তাকে বিশ্বাস করছে না, তাকে চায় না, তখন আর এই সম্পর্ক রেখে কি হবে? ঈশিতা ডিভোর্স পেপারে সই করতে যাবে, এমন সময় জাহানারা বেগম এসে তাকে থামিয়ে দেয়। ডিভোর্স পেপারটা কেড়ে নিয়ে বলে, থামো, দেখো কে এসেছেন। ঈশিতার সামনে তাকাতেই অবাক হয়ে যায়। অস্ফুট স্বরে বলে, আপনি? ঈশিতা অবাক হয়ে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে মানুষটার দিকে। ইনি আর কেউ নন, তোফায়েল আহমেদ, তামিমের মামা এবং টিনার বাবা। তাকে দেখা মাত্রই ঈশিতা তার দিকে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল আপনি? হ্যাঁ, আমি কিছু জরুরি কাজে দেশে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, কিন্তু এখানে এসে যা শুনলাম। আমি আপনাকে অনেকবার কল দিয়েছিলাম আঙ্কেল, মেসেজও করেছি। হ্যাঁ দেখছি, আসলে আমি একটা প্রত্যস্ত অঞ্চলে ছিলাম, ফোনেও নেটওয়ার্ক ছিল না, তাই এতদিন তোমার মেসেজ বা কল আমার নজরে আসেনি, কিন্তু যখনই আমি তোমার মেসেজটা দেখি তখনই ছুটে এসেছি। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে টিনা কিভাবে এমন করতে পারলো, ও কিভাবে ফাঁসালো তোমায়। আয়ুষ অবাক, কি বলছেন এই লোক? জাহানারা বেগম আয়ুষের উদ্দেশ্যে বললেন, তোফায়েল আহমেদ আমাদের আসল সত্যটা বলেছেন। তোকে যে ভিডিওটা টিনা পাঠিয়েছে সেটা কোন আসল ভিডিও নয়, সেটা একটা ড্রামা ছিল। সেখানে তামিম ও ঈশিতা অভিনয় করেছিল, আর ছবিগুলো অধিকাংশই এডিট করা। আর ওনার স্ত্রী ওনার মেয়ের মুখ থেকে সব সত্য বের করে এনেছিল। আয়ুষের অবাক হওয়ার পাল্লা বাড়ল। তোফায়েল আহমেদ ফোন দিলেন তার স্ত্রীকে। তার স্ত্রী ফোন রিসিভ করে এশীয় কন্যা টিনাকে বললেন, তোর সব অপকর্ম সবার সামনে স্বীকার কর, আজ শুধুমাত্র তোর জন্য একটা মেয়ের সংসার ভেঙে যেতে বসেছে। হ্যাঁ, আমি সব করেছি, সব নাটক আমি সাজিয়েছি, সব কিছুই আমার কারসাজি। তামিম ব্রো ও ঈশিতার মাঝে এমন কোনো সম্পর্ক নেই। তুমি আমার সাথে এমন কেন করলে টিনা? কি শত্রুতা ছিল আমার সাথে তোমার? যদি এখন আমি সবাইকে তামিম ব্রোর কথাটা বলে দেই, তাহলে তামিম ব্রো কখনো নাহিদকে পেতে আমার সাহায্য করবে না। এজন্য আমার এখন সত্যটা গোপন রাখতেই হবে, অন্য কিছু একটা বলতে হবে। আমার ঈশিতাকে খুব হিংসা হতো। ও আমাদের সম্পর্কে কেউ না হয়েও আমার মা বাবার এত প্রিয় ছিল। মা বাবা ওর সাথে আমার তুলনা টানতো, কারণ ওর মেডিকেল রেজাল্ট আমার থেকে অনেক ভালো। এছাড়া ঈশিতা দেখতেও আমার থেকে অনেক সুন্দরী। এসব নিয়েই ওর প্রতি আমার রাগ ছিল। টিনার কোনো কথাই যুক্তিযুক্ত লাগলো না আয়ুষ বা ঈশিতা কারো কাছে। আয়ুষ ধমকে বলে উঠল, আমার মনে হয় আপনি কিছু লুকোতে যাচ্ছেন। শুধুমাত্র এইসব সাধারণ কারণে আপনি কেন ঈশিতার সাথে আমার সংসার ভাঙতে চাইবেন? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে, সত্যিটা বলুন। হ্যাঁ তুমি ভুল বলছো টিনা, আমার কাছেও এটা বিশ্বাসযোগ্য না। এর পেছনে তামিমের হাত নেই তো? আয়ুষের প্রশ্নে থতমত খেয়ে যায় টিনা। বলে ওঠে, না না, তামিম ব্রোর কোনো হাত নেই এখানে। তামিম ভাই তো জানেও না আমার এসব চক্রান্তের ব্যাপারে। হ্যাঁ তামিম ভাইয়া এমন মানুষ নয়, উনি আমাকে নিজের বোনের মতো দেখেন। উনি কত সাহায্য করেছেন আমায়। উনি এতটা নিচে নামতে পারেন না। আমার মনে হয় অন্য কোনো কারণ আছে যেটা টিনা বলতে চাইছে না। টিনা, তুই আসল সত্যিটা বল। টিনার কাছে এখন আর কোনো উপায় ছিল না, তাই সে বানিয়ে বলতে থাকে, ঈশিতা যখন প্রথম আমায় মিস্টার আয়ুষের ছবি দেখায়, তখন আমি ওনার ছবি দেখেই ওনাকে পছন্দ করে ফেলি। ওদের এত মাখো মাখো প্রেম, তাই আমার সহ্য হতো না। আমার উদ্দেশ্য ছিল এভাবেই ওদের সংসারটা ভেঙে তারপর আয়ুষের খারাপ সময়ে ওর পাশে থেকে ওর মনে জায়গা করে নেওয়া। টিনার মা তাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, ছি তুই এত নীচ। টিনার কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায়। তোফায়েল আহমেদ বলেন, আমার তরফ থেকেও ওকে একটা থাপ্পড় দাও, আর বাকিটা আমি লন্ডনে ফিরে গিয়ে দেখছি। বলেই তিনি ফোন রেখে দেন। জাহানারা বেগম ঈশিতার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলেন, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ঈশিতা। আমাদের তোমাকে এভাবে ভুল বোঝার উচিত হয়নি, আমাদের সবটা যাচাই করা উচিত ছিল। তুমি প্লিজ এসব মনে রেখো না। ছি ছি মা, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কোনো দোষ দিব না। যেখানে আসল মানুষটাই আমাকে বিশ্বাস করেনি, সেখানে আপনার কি দোষ?
কথাটা অভিমানী সুরে আয়ুষের উদ্দেশ্যেই বলল। আয়ুষ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। জাহানারা বেগম বুঝলেন এখন দুজনকে একটু স্পেস দেওয়া উচিত, তাই তিনি তোফায়েল আহমেদকে বললেন, ভাইয়া আপনি আসুন, আজ লাঞ্চটা আমাদের এখানেই করুন। তোফায়েল আহমেদ ভদ্রতা সূচক হেসে ঈশিতার উদ্দেশ্যে বললেন, টিনা, তোমার সাথে যা যা করেছে সব কিছুর জন্য আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ছি ছি আঙ্কেল, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমার তো আপনাকে ধন্যবাদ জানানো উচিত। আপনি আমার জন্য তো কম করেননি। আজ আমি আপনার জন্যই নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলাম, না হলে তো আমার সংসারটাই ভেঙে যেত বসেছিল। আলতাফ তালুকদার, গুলশানারা বেগম, ঐশী সবাই একদম চুপ হয়ে গেছে। সব সত্যটা জানার পর তারা নিজেদের কাছে ছোট হয়ে গেছে। ঐশী সবার উদ্দেশ্যেই বলল, আমাদের সবার উচিত ঈশিতার কাছে ক্ষমা চাওয়া। বিনা অপরাধে ওকে আমরা কোনো কিছু যাচাই না করে কত কথা শুনিয়েছি। আমাদের কি দোষ ছিল? সব প্রমাণ তো ওর বিরুদ্ধে ছিল। ও ঠিক বলেছেন আলতাফ। যাই হোক না কেন, আমরা অন্যায় করেছি, আর ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। ঐশীর ভীষণ খারাপ লাগছিল, ভীষণ অপরাধ বোধে ভুগছিল ঈশিতাকে এত জঘন্য কথা বলার জন্যে। নিজের কাছে আজ সে নিজেই ভীষণ ছোট হয়ে গেছে। ঈশিতা চুপচাপ বসে আছে বিছানায়। আয়ুষ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। আজ ঈশিতার কাছে অনেক ছোট হয়ে গেছে সে। আগে কখনো কারো কাছে এত ছোট হয়নি। দীর্ঘ সময় চুপ থেকে আয়ুষ ঈশিতার কাছে এসে বলে, আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি ঈশিতা। ক্ষমা চেয়ে কি হবে? আমাকে যে অপমান করেছেন, এই 3 দিন আমার উপর দিয়ে যে ঝড় গেল তা কি ফিরে আসবে? ঈশিতা, ব্যাস, অনেক হয়েছে। একটা সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসটাই বড়। বলা যায় বিশ্বাসী সম্পর্কের ভিত। সে ভিত নড়বড়ে হলে সম্পর্ক ঠিক থাকে না। আপনি যদি আমার উপর বিশ্বাসী রাখতে না পারেন, তাহলে আমি কিসের ভিত্তিতে এই সম্পর্কটা টিকিয়ে রাখবো? কিন্তু আমি এই সম্পর্কটা ভাঙতে চাই না। আমি চাই আপনার সাথে সংসার করতে, কিন্তু এত কিছুর পর এত সহজে আপনার সাথে মানিয়ে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? মানিয়ে নেওয়ার জন্য সময় লাগবে। একটু সময় দেবেন আমাকে? 5 বছর কি কম ছিল যে তোমার আরো সময় চাই? বেশ, তাহলে আর সময় দিতে হবে না। আজ থেকে আপনি আমার ওপর স্বামীর অধিকার স্থাপন করতে পারেন। এটা সঠিক সময় নয়। আমি তোমাকে 2 দিন সময় দিলাম। আমি চাই সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করতে। আয়ুষ ও ঈশিতার সম্পর্কের সমীকরণে অনেক পরিবর্তন এসেছে। আয়ুষ ও ঈশিতার মাঝে ফারাক হিসেবে থাকা 2 দিন পরিবাহিত হয়েছে। আজ ঈশিতার সম্পূর্ণ প্রস্তুত নিজেকে আয়ুষের সাথে মেলে ধরার জন্যে, একজন স্বামীর অধিকার আয়ুষকে প্রদান করার জন্যে। আয়ুষ আজ অবধি যেটা পায়নি সেটা তাকে দেওয়ার জন্যে। ঈশিতা আজ খুব সুন্দর করে সেজেছে। তার পরনে লাল জামদানি শাড়ি, এটা তাদের বিয়ের শাড়ি। এই শাড়িটাতেই আজ সে নিজেকে মুড়িয়ে নিবে। ঠোঁটের এক কোণে স্মিত হাসি। ঈশিতা অধীর আগ্রহ নিয়ে আয়ুষের রুমে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে তাকিয়ে দেখলো আয়ুষের আসার সময় হয়ে এসেছে। ঈশিতার বুক ধুকপুকানি বাড়ল। একটু পরে আয়ুষ দরজা ভিড়িয়ে ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে ঈশিতাকে এভাবে শাড়ি পরে ঘোমটা টেনে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল আয়ুষ। সামান্য কেসে বলল, ঈশিতা তুমি? ঈশিতার শরীর যেন অসাড় হয়ে এলো। অনেক কষ্টে শীতল কণ্ঠে বলল, হ্যাঁ আমি। আজ আমাদের মধ্যকার সব দূরত্ব ঘোচানোর জন্য এসেছি। আয়ুষ অবাক হয়ে তাকিয়ে রইল ঈশিতার দিকে। এই দিনটার জন্যই তো সে এতগুলো দিন অপেক্ষা করে এসেছিল। অবশেষে আজকে দিনটা এলোই। আয়ুষ নিজেকে প্রথমে কিছুটা ধাতস্থ করে নিল, অতঃপর গুটি গুটি পায়ে এগিয়ে এলো ঈশিতার দিকে। ঈশিতার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছিল। আয়ুষ ঈশিতার কাছে এসে তার ঘুমটা তুলে ধরে। ঈশিতার কপালে চুমু খেয়ে বলে, আজ আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। বলেই ডুব দেয় ঈশিতার ঠোঁটে। ঈশিতা আয়ুষের প্রতিটা উষ্ণ ছোঁয়া উপভোগ করতে থাকে। আয়ুষ তাকে নিজের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নেয়। ঈশিতার শাড়ির আঁচল সরিয়ে ডুব দেয় তার বুকের দিকে। ঘাড়েও অধরের স্পর্শ এঁকে দেয়। ঈশিতা সব স্পর্শ নিদারুণভাবে উপভোগ করতে থাকে। এই 5 বছরের দূরত্ব যেন আজ এক রাতের ভালোবাসায় পুষিয়ে দেবে। ঈশিতা আয়ুষের গলা জড়িয়ে ধরে বলে, আর কখনো আমায় ভুল বুঝবেন না তো? কখনোই না। তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কোনো প্রশ্নই ওঠে না। আয়ুষ প্রসন্ন হয় সঙ্গে ঈশিতার। নিজের পরনের টি শার্টটা খুলে ফেলে আয়ুষ, অতঃপর ঈশিতাকে নিজের আরও কাছে টেনে নেয়। ঈশিতা মুখ গুজে আয়ুষের উদম বুকে। আয়ুষ সম্পূর্ণরূপে ঈশিতাতে মাতোয়ারা হয়ে যায়। ধীরে ধীরে ব্যস্ত হয় ঈশিতার সমস্ত বস্ত্র উন্মুক্ত করার জন্যে, অতঃপর নিজের সমস্ত বস্ত্র ত্যাগ করে মেতে ওঠে পবিত্র ভালোবাসায়। প্রথম দিকে ঈশিতার ভীষণ ব্যথা অনুভূত হয়, কারণ এই প্রথম কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এতদিন ধরে নিজের সতীত্ব আগলে রেখেছিল সে। আজ নিজের স্বামীকে সেই সতীত্ব উপহার দিল। প্রথমবার শারীরিক সম্পর্ক করায় তা একটু বেশি কষ্ট হচ্ছিল, তবে সব কষ্ট ফিকে হয়ে যাচ্ছিল আয়ুষের ভালোবাসার কাছে।
আয়ুষের প্রতিটা স্পর্শ ঈশিতার মনে ভালোবাসার বীজ বপন করছিল। তার শীতকার এবং চোখের কোণে জমা অশ্রু আয়ুষকে বিচলিত করে তোলে। আয়ুষ এক পর্যায়ে ঈশিতাকে বলে, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে ঈশিতা? না, আপনি কন্টিনিউ করুন। ঈশিতার থেকে অভয় পেয়ে আয়ুষ নিজের কাজ চালিয়ে যেতে থাকে। ঈশিতা নিজের স্বামীর স্পর্শগুলো উপভোগ করতে থাকে। এক পর্যায়ে তারা চূড়ান্ত উত্তেজনার মুহূর্তে পৌঁছে যায়। অতঃপর দুজনে ক্লান্ত হয়ে যায়। আয়ুষ কাজ শেষে ঈশিতার কপালে চুমু দিয়ে বলে, আমি আজ খুব খুশি। আমিও। অতঃপর আয়ুষ ঈশিতাকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। সারাটা রাত এভাবেই কাটিয়ে দেয় দুজন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে আজ ঈশিতার অনেক দেরি হয়ে গেছে। উঠে দেখে আয়ুষ রুমে নেই। তাকে তো অনেক সকালে কাজে বেরিয়ে যেতে হয়, তাই হয়তো চলে গেছে। ঈশিতা সারা রাত ব্যথায় ঠিকমতো ঘুমাতে পারেনি, তাই হয়তো তাকে আর বিরক্ত করেনি। তাই ঈশিতা দ্রুত গোসল করে নিয়ে একটা হলুদ কালারের কাঞ্জিবরম শাড়ি পরে নিল। শাড়িটায় বেশ লাগছে তাকে। অতঃপর রুম থেকে বের হলো। জাহানারা বেগম রান্নাঘরে রান্না করছিলেন। ঈশিতা রান্নাঘরে এসে তাকে সালাম দেয়। জাহানারা বেগম সালামের জবাব দিয়ে বলেন, আজ তোমার ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? ঈশিতা বিড়ম্বনায় পড়ে যায়। নিজেকে সামলে বলে, আমার শরীরটা ঠিক ভালো ছিল না। ও আচ্ছা, যাই হোক, এখন যখন এসেছো আমায় একটু কাজে সাহায্য করো। জি। ঈশিতা দেখলো জাহানারা বেগম আজ অনেক আয়োজন করছেন। এসব দেখে তার কৌতূহল হলো, তাই বলে ফেলল, মা, আপনি আজ হঠাৎ এত রকমের পদ রান্না করেছেন কেন? আজ আমার ভাইয়া ভাবি এসেছেন যে। মানে নাহিদ ভাই আর বাবা মা? হ্যাঁ, আর নাহিদও আসছে। নাহিদি নাকি কি একটা প্রয়োজনে ওর বাবা মাকে জোর করে আনছে। আমি তো এত কিছু জানি না, কিন্তু আমার ভাই ভাবি আসছে, আমায় তো বিশেষ খাতিরদারি করতে হবে। তুমি এসে ভালোই হলো। এখন তুমি আমায় সাহায্য করতে পারবে। এই জন্য তো একটা ঘরোয়া বইয়ের খুব দরকার। শেষের কথাটা শুনে খানিক চমকালো ঈশিতা, কারণ সে তো একদম ঘরোয়া নয়। বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে ফিরেছে। পরশুদিন ঢাকা মেডিকেল কলেজে একজন ডাক্তার হিসেবে জয়েন করবে। এটা শুনলে জাহানারা বেগম নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবেন, কিন্তু তাকে তো তার স্বপ্ন পূরণ করতেই হবে। ঈশিতা এখন আর এই ব্যাপারে বেশি কিছু না ভেবে জাহানারা বেগমের হাতে হাতে সাহায্য করতে লাগলো। কাজ অনেকটা এগিয়ে গেল। ঈশিতার এত কাজ করার অভ্যাস নেই, ঘেমে নিয়ে একদম এক শেষ। জাহানারা বেগম ব্যাপারটা লক্ষ্য করে বললেন, তুমি এখন একটু যাও, ড্রয়িং রুমে গিয়ে এসির বাতাস খাও। ঈশিতা সাই জানিয়ে ড্রয়িং রুমে এলো। ঐশী নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুম পেরিয়ে রিডিং রুমের দিকে যাচ্ছিল। তার বিভিন্ন উপন্যাসের বই পড়ার অভ্যাস। ঈশিতাকে দেখে থমকালো। ঈশিতা ঐশীকে দেখে সামান্য হাসলো। ঐশী সাহস করে এগিয়ে এসে বলল, সরি। সরি কেন? সব কিছুর জন্য আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, তাই সরি। সে তো সবাই আমাকে অনেক কিছুই বলেছে, আমি কিছু মনে রাখিনি। আমরা তো একই পরিবার, এত কিছু মনে রাখ পুষে লাভ কি? ঈশিতার কথায় ঐশীর হাসি চওড়া হয়, তবুও সে বলে, আমি সত্যি ভীষণ লজ্জিত। আরে এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। ঐশী আর ঈশিতা আরো কথা বলছিল। এমন সময় নাহিদ তার বাবা মাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। ঈশিতা তাদেরকে দেখে সালাম দিয়ে ভালো মন্দের খোঁজ নেয়। ঐশী ও নাহিদের মা বাবার সাথে কথা বলে, কিন্তু নাহিদকে এড়িয়ে যায়। কেন জানি এই পুরুষকে দেখলে তার ভীষণ অস্বস্তি বোধ হয়। রাজ্যের সব অস্বস্তি যেন ঘিরে ধরে। বিপরীত দিকে নাহিদ এসেছে থেকে এক ধ্যানে তাকিয়ে আছে ঐশীর দিকে। এ বাড়িতে পা রেখে যে নিজের প্রিয় শীত দেখা পেয়ে যাবে ভাবেনি। তার মুখে সন্তুষ্টির হাসি। ঐশী আর চোখে ব্যাপারটা খেয়াল করে বাহানা দিয়ে রিডিং রুমে চলে গেল। নাহিদ কিছু সময় তার যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। অতঃপর মনে মনে বলল, আপনি এতদিন আমার থেকে অনেক পালিয়ে বেরিয়েছেন ঐশী, কিন্তু এবার আর আমি আপনাকে সেই সুযোগ দেব না। এখন আমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, নিজ যোগ্যতা বলে আপনাকে নিজের করে নেব। সেই ব্যবস্থা করতেই তো আজ এসেছি। এবার আর আপনি পালানোর কোনো পথ খুঁজে পাবেন না। ধরা আপনাকে আমার কাছে দিতেই হবে। আমি ঐশীকে বিয়ে করতে চাই। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।